পারভিনের ইশারা যেন বুঝে মহিউদ্দিন। ধীরে প্রস্থান ঘটে তার। দিয়াকে নিয়ে পারভিন ব্যস্ত হয়। ঠোঁটে কালশেটে দাগ, গালায় এখনো আঙ্গুলের কিছুটা ছাপ স্পষ্ট। দিয়ার পায়ে মা বরফ ডলে আরামে। দিয়া বড্ড ভাবুক। ফায়াজের প্রহরে ক্ষণ গুনছে, কবে আসবে ফায়াজ। অনেক প্রশ্নের উত্তর নেওয়া বাকি আছে এখনো। মায়ের কথার নানান বাহানায় মনটা শান্ত করার চেষ্টায় সে নির্ভাবনায় বলে ওঠে, বাবার অফিস নেই আজ? দুপুরে আমাকে ডাক্তার দেখাতে যাবে, তাই হাফ ছুটি নিয়েছে। পারভিন হেসে জানায়। ও, নভেম্বর ঢুকেছে, তাও এত গরম লাগছে? দিয়া কিছুটা অস্বস্তি প্রকাশ করে। কারেন্ট নেই বেশ কিছুক্ষণ। কৌশলের পর পরনে থ্রিপিস পরিবর্তন করেছে। হ্যাঁ, কি করবি বল। আচ্ছা মা, ফায়াজ কেমন ছেলে? মানে তোর গায়ে হাত তুলে? জানি না কেমন, জীবনটাতে আর কিচ্ছু জানার ইচ্ছে নেই। দেখো আজ কি পরিস্থিতির কারণে এক মহিলার চর খেতে হয়েছে। মুখের বলা শ্বশুর বাড়ি থেকে বের করেছে। দিয়ার দীর্ঘশ্বাস। মনটা এত বিষিয়ে যাচ্ছে কেন? যখন তোকে চর মেরেছে, ঘর থেকে বের করেছে, তখন তোর হাত পা ছিল না, বাসায় মোবাইল ছিল না, আমাকে ফোন দেওয়া যেত না? গম্ভীর হিংসাত্মক সুর। দিয়া সোফা হতে ঘাড় বাঁকা করলে লোকটাকে দেখে। চিন্তিত মুখভঙ্গি। পাশে বাবা বাজার হাতে। বাবা কি ফোন করেছে এই রাক্ষসকে? দিয়া খেয়াল করলো তার বাবা মা নিজ দায়িত্বে বিনা বাক্যে অন্য কক্ষে ছুটেছে। ফায়াজকে দেখতে পেয়ে মনের অজানায় এক বিষাদ ছড়িয়ে পড়ল পুরো শরীরে। নজর ফিরিয়ে দিয়া জানায়, ইচ্ছা করেনি। কি ইচ্ছা করেনি? হ্যাঁ, কি ইচ্ছা করেনি? ফায়াজ তেরে আসে। দিয়া বসা হতে উঠে দাঁড়ায়। ঠান্ডা পানির কারণে পা জমে আছে কিছুটা। দিয়ার মুখোমুখি এলে ফায়াজের অন্তরে দাগ কাটে। মেয়েটার ঠোঁটে জখম, গালে হালকা ছাপ, কান্নার দরুন আঁখি ক্লান্ত। দিয়া উত্তর না দিয়ে দ্রুত হাঁটার চেষ্টায়। পিছে ফায়াজ বিনা আমন্ত্রণে এগোয়। দিয়ার কক্ষে পৌঁছালে তারা দিয়া সহসা বলে, আপনাদের ঘরের মতো বিশাল ঘর না এটা। আস্তে কথা বলুন। পাড়াপড়শি কম তো মজা নিচ্ছে না আমাকে নিয়ে। এখন আপনার চিৎকার শুনলে বলবে, দেখ দেখ, এই বাঞ্ছা মেয়ের কপালটাই পোড়া, আর মলম লাগিয়েও লাভ হবে না। হোয়াট ইজ বন্ধা? কি ভাষা এগুলো? ফায়াজ হিন করা শার্টের ভাঁজ খুলে দিয়ার অবয়বের সাথে ছুঁই ছুঁই দাঁড়ায়। কেন জানেন না? যে মেয়েদের বাচ্চা হয় না এদেরকে বন্ধা বলে। আপনার খালা, মা, ওরাই তো টিটকারি মেরে বলল। হাসি আসছে তাই না? হাসুন, আপনাদের হাসি মোবারক। দিয়া ফিরতে নেয়। ফায়াজের বুকের উত্তেজনা যদি শোনা যেত, দিয়া হয়তো বুঝতো ঠিক কী পরিমাণ বেদনা হানা দিচ্ছে ফায়াজের অন্তরে তার মুখের এমন বিষাদ কথা শুনে। মেয়েটা তার জীবনের অনেক কিছু, সবচেয়ে কিমতি। আগে বুঝেও মনকে শক্ত রেখেছিল, যা বিয়ের পর শিকল ভেঙে বেরিয়েছে। জেনেছে মেয়েটাতে ফায়াজ ফেসেছে, পুরোপুরি ফেসেছে। মৃত্যু ছাড়া তাকে দূরে রাখা অসম্ভব। দেখি, ঠোঁট দেখি। ফায়াজের অস্ফুটে স্বর। কেন? দরকার নেই তো। দিয়ার মাথা নিচু। সে সব শুনেও শুনছে না এমন ভাব। বিশ্বাস জিনিসটা যে খুব দুষ্কর তার জীবনে। বাড়ি ছেড়েছিস কেন? ফায়াজ তার পিঠে হাত গলিয়ে কাছে টানে তাকে। দিয়া নজরে নজর মেলায়। তার ছেলের হাসি হাসে। ও, আপনি বলতে চাচ্ছেন আপনার খালা আমার গায়ে হাত তুলে আপনার মায়ের নির্দেশে? সাথে আপনার মায়ের উল্টাপাল্টা কথা তো আছেই। আমার কোনো আত্মসম্মান নেই? এই আপনারা বড়লোক মানুষরা মধ্যবিত্তদের কি ভাবেন? আপনাদের চাকর? কাহিনী আমি শুনতে চাইছি না। জাস্ট বল, কল করিসনি কেন যখন এইসব হচ্ছিল? আপনার বোন করেছিল যখন, তখন ধরেননি, আর আমি করলে ধরবেন? আমি কি আপনার মহারানী? এছাড়া আপনার ওই স্বাস্থ্যবান খালা এমনভাবে ধরেছে না ফায়াজ, আমি নড়তে পারিনি। পারলেও ফোন করতাম না আপনাকে, কারণ আপনিও তো এসে আমাকেই শাসাতেন। পুরুষত্ব দেখাতে হয়তো গায়েও হাত তুলতেন। দিয়া ধাক্কা দেয় ফায়াজকে। আজকে ইচ্ছে করছে মুখের বুলি বুলেটের মতো চলুক তার, কিন্তু তার অশ্রুর আগমনে তা আর হচ্ছে কই। হিচকির দরুন গলা ধরে আসছে। ফায়াজের চোয়াল শক্ত, অথচ তার ভঙ্গিমা নমনীয়। দিয়া অপেক্ষা করছে ফায়াজের তিক্ততার। যা বলার বলুক, বলে এই বাড়ি থেকে বিদায় হোক লোকটা। তোর তোর ধারণা নেই আমার জীবনে তুই কি। বিয়ে করেছি তো তোকে, তোর সব কিছু এখন আমার, আমার সব তোর। ফায়াজ যথেষ্ট ভদ্র ভাষায় বলতে গিয়েও দিয়ার গলায় হাত চেপে ধরে। বাচ্চা হবে না শুনতে শুনতে কানে পোকা ধরেছে আমার, অসহ্য লাগছে সব। আমাকে বিয়ে করেছেন, আপনি কষ্ট দিতে দিচ্ছেন। আমাকে আরো ঘৃণা করার জন্য যা দরকার সব করছেন। আপনার মাও করছে। আমি কষ্ট পাচ্ছি, ঘৃণা করছি আপনাকে, আমার জীবন নরক বানাতে।
ফায়াজ আর বলতে দেয়নি কিছু দিয়াকে। অধরের ভাঁজে নিজ অধর চেপে ধরে, মুহূর্তে উল্টে দেয় দিয়ার বস্ত্র, শরীর ঝাঁকি দেয় দিয়ার। কেটে যাওয়া ঠোঁটে আরও বেদনা বাড়লে দিয়ার অশ্রু পরিমাণ বৃদ্ধি পায়। ফায়াজ নিজের শার্ট খুলে তৎক্ষণাৎ কোলে তুলে নেয় দিয়াকে। অধর যুগল আলাদা হলে ফায়াজ ফোঁস শব্দ করে, তির্যক হেসে বলে, তুই জানিস না আমাকে ঠিক কী পরিমাণ সিরিয়াস করেছিস লিটল ওম্যান। রাইট নাও আমি তোর এমন অবস্থা করব আমাকে ঘৃণা করিস বলতে আবারও বাধ্য হবি তুই। ও ফায়াজ। মৃদু চিৎকার করলে দিয়া পুনরায় অধরের ভাঁজে নিজের স্থান জারি করে। পরক্ষণে শ্বাস নেই ধৈর্য, ফিসফিস তেজি কণ্ঠে জানায়, আশেপাশে সবাই বুঝবে ফায়াজের চার্ম কত। ভয় দেখায় ফায়াজ দিয়াকে, অথচ তার অনুভূতি আকাশসম। মেয়েটা তার স্পর্শে মরিয়া হচ্ছে, সর্বাঙ্গে সুখ। তাও সকল ঘটনা মাথায় চাপলে দিয়ার কষ্টের মাত্রা বাড়ে। ফায়াজ দিয়ার ঠোঁটের জখমও পর্যবেক্ষণ করে নিল। মেজাজ তার অসহনীয় মাত্রায় বেড়েছে। দিয়াকে শাস্তি না বরং নিজের ফিলিংসের সবটা দিয়ে আগলে নিচ্ছে। সময় পার হলে দিয়া উঠে বসে, আঁখি তখনও আর্দ্র। ফায়াজ তার দিকে চেয়ে, তার সফেদ শরীরে রক্তিম আভা মনোমুগ্ধকর। মেয়েটা তার সবচেয়ে আপন, সবচেয়ে আদরের। দিয়া কঠিন চোখে তার দিকে বাঁক নিলে ফায়াজ বুকে টেনে নেই তাকে। ঘৃণার মাত্রা বাড়িয়েছি, আরও বাড়াবো? ফায়াজ। দিয়া কেঁদে উঠে শব্দ করে। ধরফর করে দিয়া শহীদ ফায়াজ উঠে বসে, তার বলিষ্ঠ বাহুতে আটকে নেয় মেয়েটাকে। বল, কোথাও পেইন হচ্ছে? ঠোঁটে, গালে, অন্য কোথাও? আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম জেনেও এত বড় পদক্ষেপ কেন নিলেন? আমাকে আপনি পছন্দ বা ভালোবাসেন না আমি জানি, তাও কেন? কেন ফায়াজ? দিয়া আশ্চর্যের কাজ করলো। ফায়াজের বক্ষ দেশে নিজেকে এলিয়ে দেয়। মেয়েটা তার বুকের পাঁজরে লেপ্টে আর্তনাদ করছে। এই যেন মরণ বিষ। মেয়েটাকে ঘিরেই তো ফায়াজের সকল কি জিত। মেয়েটা তার জিত, আর তার জিদের জন্য সে সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত। বাদ বাকি ভালোবাসার দোহাই তো প্রিয় মানুষকে ত্যাগ করার ঘটনা আছে, কিন্তু জিদের একমাত্র সংজ্ঞা তার কাঙ্ক্ষিত মানুষকে হাসিল করাটাই বুঝায়। জিদ বড্ড ভয়ঙ্কর, মানুষকে উন্মাদ করে তোলে। দিয়ার পিঠে শক্ত ভঙ্গিমায় হাত বুলায় ফায়াজ, মাথা ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার খুশবুদায়ক খোলা চুলে। আমার স্টার্ডনেস তুই, আমার অবসেশন তুই, তাই বিয়ে করেছি তোকে। পেয়েছিস জবাব, এখন চুপ কর, ডোন্ট ক্রাই লিটল ওম্যান। দিয়া আশ্চর্যের সীমানায় আটকে, কান কি সঠিক শুনল? তাই মনে হচ্ছে। মুখ তুলতে চাইলে ফায়াজ দিল না, ওভাবেই রেখে শুধালো, তোকে কষ্ট, পেইন, টর্চার সব আমি করব। এর জন্যে অন্য কাউকে আমি পারমিশন দেইনি। জিদ করে আমাকে বিয়ে করেছেন, এখন সবাইকে এর ব্যাখ্যা দিতে থাকবেন? আরও মিশে যায় সে ফায়াজের অভ্যন্তরে। লোকটা তার শেষ ঠিকানা, অন্তিম যাত্রার সাথী। পূর্বের অনুভূতির জোরে বিয়ের পর থেকে লোকটাকে সে সব অনুভূতি কুড়িয়ে নেয়। ফায়াজ অভদ্র, তাই তার সব কিছু প্রকাশের দিকটা অন্যরকম হয়। দিয়া মজেছে ফায়াজে, চূর্ণ বিচূর্ণ হয়েছে ফের। আমি ফায়াজ কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বসে নেই, তবে কাউকে যদি কিছু বলতে হয় এটাই বলবো। নাক টানে দিয়া। ফায়াজের চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটাকে সে আটকে ফেলেছে নিজের জালে, সেটাই কেবল দিয়ার ছড়াছড়ি। আমি ফায়াজ শাফকাত মির্জা দিয়ার জীবনে না কোনো ছেলেকে আসতে দিয়েছি, না এসেছে। জীবনে তোর একটাই লাস্ট ডেস্টিনেশন ফায়াজ, তোর ভাষায় গোয়ার ফায়াজ। না ভালোবাসা না প্রেমের বহিঃপ্রকাশ, এই যেন অন্যরকম এক সুখের অনুভূতি। শত জনমের বাঁধন, নিজের আধিপত্য কেমন প্রকোপ প্রকাশ করলো ফায়াজ জিদের ঝোঁকে। ভালোবাসার চেয়ে যদি শক্তিশালী কোনো টান থাকে তা হলো জিদ। যে জিদের কারণে মানুষ অভদ্র বা গোয়ার হোক নিজের হক আদায় করে থাকে রে। যে জিদের কারণে মানুষ অভদ্র বা গোয়ার হোক নিজের হক আদায় করে ছাড়ে। আর সে হক যদি মনের মানুষ হয় তাহলে আর কথাই নেই। দিয়ার সকল শক্তির চূড়ান্তে পৌঁছেছে এখন ফায়াজ, কিন্তু অন্তরে ভয়। ও বাড়ি যাওয়ার ইচ্ছে মরেছে। জীবিত অবস্থায় কাউকে মারতে হলে তার আত্মসম্মানে আঘাত হানাটা যথেষ্ট। দিয়ার মা বাবার সম্মুখে ফায়াজ আশ্বাস দিয়ে বেরিয়েছে দিয়াকে নিয়ে। দিয়া মায়ের আদরে লোকমা গিললে ফায়াজও খাবারে মন বসায় খানিক পূর্বে। দিয়া বিনা বাক্যে নিচে নামলো, কিন্তু গাড়িতে উঠে মনের দোটানা প্রকাশ করে। আমিও বাড়িতে যাব না প্লিজ। তোকে মেরেছে না, তার জবাব লাগবে আমার।
ফায়াজ অধরের ভাঁজে সিগারেট রাখে। জানালা খোলা থাকার দরুন উড়ে যাচ্ছে বাহিরের জঞ্জাল বাতাসে। দিয়া মলিন হয়। কি জবাব দিবে? ওই একই তো জবাব থাকবে। দিয়া ফিচেল কণ্ঠে জানায়, আবার বাচ্চা হবে না আমার এমন কথাবার্তা বলবে। আমি এগুলো শুনতে চাচ্ছি না আর। আপনার সামনে একদমই না। সাহস করে দেখুক কেউ। জবাব দিব তুই দিয়া বলে না, আমার ওয়াইফ মিসেস ফায়াজ বলে। উত্তর জানাই ফায়াজ। ঘাড় ঘুরিয়ে দিয়াকে দেখে। চেহারা এখনো মায়াময়ী ব্যথায় কাতর। কিভাবে পারলো তারা এমন মেয়েকে ঘরছাড়া করতে, যেখানে তারা জানে ফায়াজের বউ এই মেয়ে, ফায়াজের বউ। লাজ হায়া সরম কিছু নেই দেখি মেয়েটার। আমাদের ছেলেকে ফাঁসিয়ে আবার ভালো সাজছে। ফায়াজ, এমন মেয়েকে চিনো না তুমি। তোমার জীবন তছনছ করতে এসেছে দিয়া। না হলে দেখো, বিয়ের আগে তোমার সাথে হোটেলে থেকেছে। বুঝছো না কেন বাজে চরিত্রের মেয়ে সে? এই মেয়ে, বেরিয়ে যা। রুবিনার বিষাক্ত ভাষা। সে পুনরায় তেড়ে আসে। ফায়াজের এক হাত পকেটে, অন্য হাতে সে দিয়ার কাঁধ চাপে। দিয়া বিধ্বস্ত। একের লোকটাকে সামলানো হিমশিম, আরেক তো রুবিনা নামক নর্দমার কীটের কথাবার্তা অশালীন। দিয়া ছলছল দৃষ্টিতে চাই ফায়াজের পানে। লম্বাটে লোকটার ঘাড়ের পাশে রগ ভাসমান, চোয়াল শক্ত। দিয়ার দিকে সে ফিরেনি, কিন্তু তার ঝাঁঝালো সুর কানে লাগে সকলের। হো, আই সি। বিয়ের আগে আমার সাথে হোটেলে থেকে কি করেছে দিয়া? আপনার মেয়ে শিলার মতো তো অন্যের সাথে কুকর্ম করেনি। দিয়া ওর হাজব্যান্ডের সাথে থেকেছে। ইটস নর্মাল, তাই না? নাকি হাই সোসাইটিতে আজকাল 3-4টা বয়ফ্রেন্ডের সাথে শোয়াটা স্বাভাবিক ব্যাপার? রুবিনা চুপসে যায়। শিলার কাজকর্ম আত্মীয় স্বজন সকলের জানা। নিজের মেয়ের দোষ হলেও মা সেসব দোষকে যেন আরও বাহবা দেয়। অন্য কেউ হলে তর্কে জড়াতো, কিন্তু বোনের এই ছেলের মুক্ত মেশিন, শক্তিশালী মেশিন, যে মেশিন এসে মানুষকে মারে আবার দাফন করে। ওর কথা কেন আসছে? দিয়ার কথা বলো। মেয়েটা কি চরিত্রবান? যদি এত চরিত্রবান হতো তাহলে কেন ও তোমার সাথে হোটেলে ছিল? পালাতে পারেনি, বাচ্চা হবে না, তাই এত চিন্তা মেয়ের। না পেরে বড় লোকের গলায় ঝুলছে। রুবিনা চেঁচায়। দিয়া ফায়াজের শার্টের হাতা চেপে ধরে। বাচ্চা না হওয়ার ব্যাপারটা যেন বাতাসের সাথে অক্সিজেনের মতো জড়িয়ে আছে তার জীবনে। ফায়াজ ঘাড় কাত করে। দিয়ার প্যানিক অবস্থা, হাতের কম্পন অনুভব করে শক্ত মুখে দিয়াকে জানাই, বি ইজি, আমি আছি। পরপর সোজা ভঙ্গিমায় দাঁড়ায় সে। চিৎকার করে গগন বিদারক, আমি ওকে কিডন্যাপ করেছি, অজ্ঞান করে হোটেলে নিয়েছি। ক্যারেক্টারলেস যদি হয় কেউ, সেটা আমি, তাও দিয়ার চোখে। কিন্তু ও কি করলো? উল্টো ওর বিয়ে আমি ভেঙেছি। দোষ সব আমার। দিয়ার ফল্ট কোথায়? হোয়ার? নিশ্চয়ই মেয়েটা তোমায় সিডিউস করেছে বিয়ের জন্য। রুবিনা ফের বলে, লেইম জোক। আমি একমাত্র মানুষ যে মেয়েটাকে বিয়ের জন্য জোর করেছি, বিয়ের জন্য কাঁদিয়েছি। ওর উপর সব অধিকার আমার। আমি অন্য কাউকে পারমিশন দেইনি দিয়াকে কষ্ট দেওয়ার বা ওর গায়ে হাত তোলার। তাহলে তুমি কেন মারলে ওকে? মায়ের কথায় ও আমার বউ, জেনেও মারতে তোমার ব্রেইন কাজ করেনি? ফায়াজের গলার স্বর বাড়ে। ব্যাপারটা বেশ জটিলে রূপান্তর হচ্ছে। দিয়া ফায়াজের এমন ব্যবহারে বেশ কয়েকবার পলক ফেলে। লোকটাকে দেখে এইভাবে রক্ষা করবে সে দিয়াকে ভাবেনি মেয়েটা, কখনো ভাবিনি। গোয়ার ফায়াজের কি কষ্ট হচ্ছে দিয়ার জন্যে? মায়ায় বুকটা ভরছে। দিয়ার ভাবনায় ভেসে আসে রুবিনার কণ্ঠ, আপা আর আমি তোমার ভালো ভেবে মেয়েটাকে বের করেছি বাসা থেকে। তোমার ভবিষ্যৎ বলে কিছু আছে। বাচ্চা না হলে সংসার বাড়বে কিভাবে? এতটুকু যথেষ্ট ছিল ফায়াজের অতি ক্ষেপে ওঠার কারণ হিসেবে। সে তার সর্বোচ্চ শক্তিতে চিৎকার করে। ঘর জুড়ে বিরাজমান করতে থাকে তার গাম্ভীর্যের সুর। আই ডোন্ট নিড এনি বেবি, আই নিড হার, আই নিড মাই ওয়াইফ দিয়া। পরক্ষণে রুবিনার পানে তা ছিল দৃষ্টিতে চাই সে। মায়ের পড়ানো কথাগুলো গেয়ে বেড়াচ্ছ। মা, তুমি বলো কিছু। আর কতক্ষণ তোমার হয়ে লড়বে খেলা? কি বলবো? বলার কি আছে? যা করার বিধ্বস্ত মেয়েটাই করেছে। আমার ছেলেকে শেষ করেছে। তোমায় আমি মেয়েটার পাশে দেখতে পারছি না। মেয়েটাকে মেনে নিলে আমি হেরে যাব। আমার সোসাইটিতে আমি হেরে যাব। দোলা তেজি ভঙ্গিমায় জানায়, ও, তাতে কি আমার কিছু যায় এসে যায়?
হিউম্যানিটি আশা করেছিলাম তোমার কাছে মা, বাট এলাস আমি এই দিকে ভুল। তুমি হারো জিতো আমার কিছু যায় আসে না। ইট ডাজেন্ট ম্যাটার ইট ইন আওয়ার লাইফ, আওয়ার ফ্যামিলি, আই গেস। কিছুটা পল থামে ফায়াজ, ফের চেঁচিয়ে বলে ওঠে। মেয়েটাকে দিয়া হিসেবে নয়, তোমার ছেলের বউ আর বাকিরা ফায়াজ শাফকাত মির্জার বউ হিসেবে ট্রিট করবে ওকে। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, নেক্সট টাইম আমার বউকে কষ্ট দেওয়ার যে কথা ভাববে, বয়সে বড় হলে তার ছেলে মাইর খাবে। যদি ছোট হয় তাহলে আমি নিজ হাতে শাস্তি দিব। পিন পতন, নীরবতা পরিবেশে। দিয়া হচকিয়ে ফায়াজ দিয়ার জন্যে এমন প্রতিবাদ করবে সে ভাবেনি কোনোদিন। ফায়াজের মতো অন্য কেউ কি তার এই বিষয় নিয়ে এতটা কথা বলতে পারতো না নিশ্চয়। অভদ্র লোকটা কেমন দিয়ার জন্যে ঢাল হয়ে গেল মুহূর্তেই। রুবিনা আপন মনে কেঁদেই দিল। দোলা নজর বিস্ফোরিত। যে ছেলে বউ মারলেও অতি কথাই জড়ায় না, অল্প কথাই সকলকে নিঃশেষ করে, আজ সে ছেলে এক মেয়ের জন্য এত কথা বলছে, তর্কও করছে। তার অভদ্র ছেলের কঠোর ভাষায় শিকার হতে হলো কেবল ওই নর্দমার মেয়ের জন্য, দিয়া নামক নর্দমার পোকার জন্যে। দিয়াকে আমি মেনে নিব না, কখনো না। আমার সোসাইটিতে ওর মতো মেয়েকে ছেলের বউ বলবো না। ব্যাপক উত্তেজিত দোলা। অপমানে দিয়া মাটিতে মিশে, বাম হাতের কম্পন বাড়ে, প্যানিক যে উপর হতে নিচে, পুরো শরীরে যেন বিষাক্ত কথাগুলো কামড়ে ধরেছে। ওকে, তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার ছেলে যেমন সত্য তেমনি এটাও সত্য, দিয়ে আমার বউ। দিয়ার অশ্রু ভারাক্রান্ত দৃষ্টি মিলে ফায়াজের দৃষ্টিতে। লোকটার দৃষ্টি বোঝা অসম্ভব। আকর্ষণীয় চোখের মনির ভাষা পড়া বড্ড কঠিন। দিয়ার নাজুক ভঙ্গিমায় ফায়াজ আরও মরিয়া হয়। দিয়ার কোমরে হাত রেখে মিশিয়ে নেয় সাদরে। দোলা আর অপেক্ষা করতে পারল না, পাশের সার্ভেন্টকে উত্তেজিত গলায় জানায়। ভেতরে নে আমাকে। বিছানা থেকে বালিশগুলো সার্ভেন্ট হুইল চেয়ার ধরে এগুলো। রুবিনা বোনের পিছু ছুটে। ফিহা নীরব দর্শক ছিল সম্পূর্ণ যাত্রায়। মলিন দৃষ্টিতে ভাই আর ভাবিকে অবলোকন করে। বিউটির পাশে এক রাগী গাদ্দার পুরুষ, কি রোমান্টিক। গাল টিপে হাসে মেয়েটা। ভাইয়ের জন্যে সম্মান আরও বাড়ে মনে। ফায়াজ দিয়ার হাতের তালু আঁকড়ে নেয়। ফিহার উদ্দেশ্যে জানায়। আমি বেরোলে দিয়ার সাথে রুমে বসবি। ফিহা হেসে মাথা নাড়ায়। ওকে ভাই। কক্ষে পৌঁছে দিয়ার দুই হাত একত্রে মিশিয়ে ধরে ফায়াজ। ঠান্ডা হাত গরম করার চেষ্টায়। মেয়েটা নিচে তাকিয়ে কাঁদছে। ওড়নায় তার অশ্রুকণা। এত ভাষণ দিলাম তাও কান্না কেন? কয়জনের মুখ বন্ধ করবেন? কি কারণে? ফায়াজ ঘাড়ে হাত চেপে গাল উঁচু করে দিয়ার। তার কান্না মাখা মুখ দেখে হাসে। সেই হাসিতে অশ্রুকণা মগ্ন রমণীর আঁখি বিস্ফোরিত হয়। লোকটা নিচে তাণ্ডব চালিয়ে তার সামনে হাসছে। কি নিদারুণ লোক! দিয়ার মনে পড়ে যায় এই লোককে পাওয়ার স্বপ্ন দেখে কত অনুশোচনা হতো তার, কতটা ধিক্কার জানাতো। অথচ লোকটা তার সামনে, তার অস্তিত্বে মিশে। সবকিছু সবাইকে কতবার এক্সপ্লেন করবেন আপনি? ক্লান্ত হচ্ছেন না? টায়ার্ডনেস আমার ডিকশনারিতে নেই। ইউনো, তোর চেয়ে ভালো কেউ জানবে না। পিঠে হাত গলিয়ে বুকে ফেলে দিয়াকে ফায়াজ। দিয়া আন্দাজ করতে পেরে নড়ে ওঠে কিঞ্চিত। মোক্ষম সময়েও লোকটা এত বেপরোয়া কেন? মিনমিন সুরে সে জানায়। অভদ্র। ইয়া, আই অ্যাম। দিয়ার কামিজ সরাই সে কাঁধ হতে। ওষ্ঠ স্পর্শ করে সেথায়। শটান দাঁড়িয়ে মাথায় হাত রাখে তার। অফিসে ব্যাক করছি, রেস্ট কর। প্রবলেম হলে ফোন করবি। নাটক করতে চাইলে আমি ডিরেক্টর হব। নাটক করতে করতে ক্লান্ত হয়ে যাবি। সান্ত্বনা দিল নাকি হুমকি দিয়া বুঝল না। মানবটা এমন বেপরোয়া, তবে এত বিরহের মাঝে দিয়ার অধর স্ফীত হয়। অনুভব করে সে এক শান্তির হাসি। রহস্যটা কি জানতে চাইল না, কিন্তু হাসিটা অন্তরে ভিজে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে লোকটার ধূপধাপ পদচারণ। ভাবি। দিয়া অনেকটা সময় ঘুমিয়ে। ফিহার মলিন শব্দে তন্দ্রা ছুটে তার। ব্যালকনিতে রঙিন বাতি, নিকোষ তিমির অম্বর। দিয়া উঠে দ্রুত। ফিহা তার পাশে বসে পা গুটিয়ে। দিয়াকে মারাত্মক স্নেহময়ী লাগছে। এই কারণে বুঝি ভাইটা তার দিয়া দিয়া করে সকলের সামনে লড়াই করেছে। দিয়া ওড়না টেনে বুকে জড়ায়, মাথায় আঙ্গুল টিপে বলে। ও দেরি হয়েছে তাই না? সরি রে, আমি ঘুমিয়েছিলাম। নো প্রবলেম, আমি ছাদে ঘুরে এসেছি। তুমি ঘুমোছিলে তাই আর জাগাইনি। গুড নিউজ আছে একটা। ফিহা দিয়ার চিবুকে হাত রেখে জানায়। গুড নিউজ কি?
দিয়া কিঞ্চিত ভ্রু কুচকায়। দজ্জাল রুবিনা খালামণি আজ রাতে বাড়ি ফিরবে। এরপর তুমি মায়ের সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করো, মা হয়তো বা মেনে নেবে তোমাকে। মেয়েটা সরল উত্তর দেয়। দিয়া হাসে ফিহার কথায়। ফিহা সদ্য ঘুম হতে জাগ্রত দিয়াকে অবলোকন করে ফের বলে ওঠে, ভাইয়া লাভস ইউ। ও আজকেও মায়ের সাথে জ্ঞানচাম করেছে অফিসে যাওয়ার আগে। কেন? অবাক দিয়া। দুদিন পর আবার কি হলো? মা আবোল তাবোল বকছিল, বলছিল তোমাকে ঘর থেকে বাইর করবে ভাইয়ার জন্যে অন্য। ফিহা, ফায়াজের আগমন ঘটে কক্ষে। দিয়া রাখি ততক্ষণে ভরপুর। হাসিখানা কই উবে গেল। ফায়াজকে দেখে ফিহা বিদায় নিয়ে যাওয়ার সময় শুনতে পায় ভাইয়ের মলিন তেজি কণ্ঠ। এমন কথাবার্তা আর যেন তোদের ডিসকাশনের মধ্যে না শুনি। ওকে ভাই। ফিহা মাথা ঝুঁকে বেরিয়ে যায়। ফায়াজ বিছানায় গুটিসুটি বসা রমণীতে মজে। শার্টের ইনটেনে খুলে, শু দুখানা পা দিয়েই খুলে নিমিষে। ফুল হাতা টেনে কোনোই পর্যন্ত উঠায়। দিয়া চেয়ে রয় সেই প্রশ্নবোধক দৃষ্টিতে। ফায়াজ ভ্রু নাড়িয়ে ইশারা করে। হোয়াট? আন্টি কি বলতে চাইলো? দিয়ার কণ্ঠ ভঙ্গুর। চেঞ্জ দ্য টপিক। ফায়াজ উল্টো জবাব দেয় দিয়াকে। আন্টি কি বলেছেন? মুখ দিয়ে যা বের হয়েছে সেটা বলেছি। ফায়াজ বেল্ট খুলে বিছানায় পৌঁছায়। দিয়ার শরীরের সহিত নিজেকে ঠেকায়। উল্টো উল্টো জবাব শুনে দিয়ার ভয় আরও বাড়ল। সে ফায়াজে পূর্ব হতে মাতোয়ারা ছিল, এখন তো আরও নিঃশেষ হয় সে এই ছেলের উপর। তাকে হারানোর কথা ভাবলেও দিয়ার দম বন্ধ হয়ে আসে। নিজের ক্রোধ ঠিক রাখতে পারেনি দিয়া। নমনীয় ভঙ্গিমায় দুর্বল হাতে কলার চেপে ধরে সে ফায়াজের। সত্যি করে বলুন আপনি, আপনার মনে কি চলে? শেষ বাক্য উচ্চারিত করতে দিয়ার অধর কেঁপে ওঠে। ফায়াজের মনে শঙ্কা, মেয়েটা আবার অসুস্থ না হয়ে যায়। নিজের উরুর উপর টেনে তুলে তাকে ফায়াজ কামিজ সরিয়ে শুভ্র উধরে হাত রাখে। ওষ্ঠের মাঝে ওষ্ঠ মেলায়, গলায় অন্য হাত রেখে মলিন চাপ দেয়। নিজের অধিকার বোধ বুঝাই ফায়াজ। দম নিয়ে জানাই, ফার্দার এমন প্রশ্ন করলে সবচেয়ে খারাপ রূপ দেখবি আমার। তুই আমার, শুধু আমার। অন্যের কথা কান্না দিয়ে শুধু আমার কথা ভাববি। দিয়া ভঙ্গুর হচ্ছে ফায়াজের স্পর্শে, মরিয়া হচ্ছে আরো সূক্ষ্মকর অনুভূতিতে ডুব দিতে। দিয়ার কষ্টে ফায়াজের দম বন্ধ হওয়ার অনুভূতি হয় বিয়ের রাত হতেই। আগেও হতো কিন্তু এতটা বুঝিনি। বিয়ের পর থেকেই অনুভূতির জোর বেড়েছে সহস্র গুণ। তখন থেকেই মেয়েটার জন্য নতুন ফিলিংস জন্ম হয় তার কঠোর হৃদয়ে। সেই দম বন্ধ অনুভূতি দিয়ার চোখের অনাকাঙ্ক্ষিত পানি আসলেও হয়, সেটা ফায়াজকে অস্থির করে তোলে। প্রত্যেক রাতে মেয়েটা যেভাবে নিশ্চিন্তে অপরাধ ভঙ্গিমায় বুকে লেপ্টে থাকে, সেটাতে ফায়াজ বারংবার হাজারবার নিশ্চিত হয় মেয়েটাকে বিয়ে করে সে জিতেছে নিজের কাজ নিজের জীবনে। মেয়েটা তার বেঁচে থাকার জন্যে বড্ড জরুরি। অভদ্র ফায়াজ দিয়াতে মুশকুল। আরও গভীরে হারায় সে দিয়ার। তখনও দিয়া কেঁদে যাচ্ছে। নিজের অনুভূতির চাদরের নেশায় সে দিয়াকে হাঁপাচ্ছে। দিয়া সামান্য মুখ হা করলে ফায়াজ তার অধর সেখানে আবার স্পর্শ করে। হাতের আঙ্গুলের সহিত গালে ছুঁয়ে দেয়। সে ইউ আর মাইন। তুই ফায়াজের। বল। আমি ফায়াজের। দিয়া থেমে থেমে জানায়। তার নখ পিঠে গাতে ফায়াজের। ইয়া লিটল ওমেন, স্টপ ক্রাইং। আমি আছি তো। দিয়া শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটাকে। বুকের মধ্যেখানে এলিয়ে দেয় তার ছোট্ট তনু। ফুফিয়ে উঠে বারংবার। ফিচেল কণ্ঠে জানায়, আই লাভ ইউ ফায়াজ। ফায়াজের পুরো অস্তিত্বে নতুন এক পরিচ্ছদ যোগ হয় যেন। সে থেমে যায়। নিঃশ্বাস তার ভারী হয়। বুকের মাঝে হরতাল, চারিদিকে তোলপাড়। কপালে কপাল ঠেকে অতি আদরে, পরম যত্নে নাকে আলতো অধর ছুঁয়ে প্রশ্ন করে, সে অ্যাগেন লিটল ওমেন। আই লাভ ইউ ফায়াজ, অনেক বেশি ভালোবাসি। দিয়া ভঙ্গুর কণ্ঠে অভদ্র গোয়ার ফায়াজের জন্যে ভালোবাসার জানান দেয়। কেন ভালোবাসিস আমাকে? বলেছিলি আমাকে ঘৃণা করিস, দেন হোয়াই ডু ইউ লাভ মি? ফায়াজের আঁখি বন্ধ, বক্ষ মাঝারে আটকে দিয়ার অবয়ব। মেয়েটা লাজে মিয়ে যাচ্ছে। আর একটু সুযোগ পেলেই যেন অবস্থান করবে স্বয়ং ফায়াজের দেহের অভ্যন্তরে। ফায়াজ আলতো চাপড় দেয় দিয়ার পিঠে। মেয়েটা খিচে ধরে ফায়াজের পেশি বাহু। কি জবাব দিবে মেয়ে? আবেগে তখন মনের খবর পেশ করে এখন জর্জরিত। বেসরম লোকের মুখে লাগাম কোথায়? এই প্রশ্নের পূর্বে আরও কত প্রশ্ন করেছে লাগামহীন। দিয়া কেঁদে তো অনেক সময় হেসে জবাব দিয়েছে তার।
তবে এই প্রশ্নে দিয়ার শরীর ঘেমে অস্থির। কি উত্তর আশা করছে ফায়াজ? দিয়ার ভাবান্তর অবয়বে পুনরায় চর পড়ে ফায়াজের। অ্যান্সার মি। দিয়া ভঙ্গুর, দৃষ্টি খুললে রুমের আবছা ভাবের দেখা মিলে। সেই আলোতে সব ধোঁয়াশা দৃশ্যমান কিন্তু স্পষ্ট। উদম বুকটা ক্রমশ ওঠানামা করছে ফায়াজের। উত্তর জানার জন্য খুব উতলা, যেন গোয়ার ছেলেটা। আরও কিছু সময় অতিবাহিত হয় দিয়ার ভাবনায় ডুবে। দিয়া ভেবে নিয়েছে সত্যটা জানাবে সে, যেটা দিয়ার মনে লুকায়িত ছিল দিয়ার হৃদ ভাণ্ডারে। দিয়া উঠতে চাইলে ফায়াজ হাতের জোর দেখায়। পালানোর পথ নেই। তার মলিন হাসিতে দুলে উঠে দিয়া কানের পিছে চুল গুজে ফিসফিস করে জানায়, কেন ভালোবাসি বলতে চাই। নবীন এক প্রশান্তি দুজনের তনই। ফায়াজ হাত হালকা সরায়, নজর দিয়ার পিঠে। ফায়াজ বিনা শব্দের অনুমতি পেয়ে দিয়া আবার কুকড়ে উঠে মৃদু। লাজে গালজোড়ার জ্বলন স্পষ্ট। ফায়াজের উন্মুক্ত কোমরের পাশে মুঠ ধরলে নখের আঁচড় লাগে তার। ফায়াজ ভ্রুকুচকায়, দিয়ার চোয়া লাগলে উঠে বসায়। চোখে চোখ রাখবি, চোখের হেরফের হলে আরো বেশি পানিশমেন্ট চলবে। আরও পানিশমেন্ট? দিয়া হচকে ওঠে। পানিশমেন্ট বলতে কি বুঝায় ফায়াজ সে খুব ভালো জানে। তাও আলগোছে নিজেকে ধাতস্থ করে। নিজের স্বামীর নিকট ভালোবাসার বহিঃপ্রকাশ করবে, তাতে দৃষ্টি স্বামীর পানিই হবে, তাই তো। কিন্তু দিয়ার গলা শুকিয়ে আসে। সে ফায়াজের পানে চাইলে ফায়াজ নিচু আখিতে তার পানে চায়। দৃষ্টির ঘূর্ণিপাকে মেয়েটা অস্থির হয়, ঘেমে উঠে মুহূর্তেই। দিয়ার পা বোটে বসে থাকাটা মারাত্মক আসক্তি ফায়াজের জন্য। নিজের খেয়ে হারানোর পূর্বে গোয়ার ছেলেটা নিজেকে সামলে ওঠে। দিয়ার সম্মুখে বিছানায় হাত বোটে জানায়, স্টার্ট কর, না হয় আমি স্টার্ট করলে আজ সারা রাত ফিনিশ। করছি। দিয়া ফিচেল সুরে জানায়। চোখে চোখ রাখবি, আদারওয়াইজ আই এম রেডি ফর মাই প্লে। ফায়াজ বিছানায় হেলান দেয়। দিয়ার গায়ের টি শার্ট একদিকে নড়ে যায়। মেয়েটা অধর চেপে, লজ্জা পাচ্ছে ভারী। ফায়াজ তৃষ্ণার্ত ব্যাকুল, দৃষ্টি চোরা মাপে কেঁপে উঠে মেয়েটার অধর। বুলি ছড়াচ্ছে তার মেয়েলি লজ্জিত কামনার সুর। আমি আপনাকে ছোটবেলা থেকেই পছন্দ করি, তখন থেকেই ভালোবাসি। আপনার চোখ আমার খুব প্রিয়। আপনি যখন আমাকে ছোটবেলায় মারতেন আমার খুব কষ্ট হতো। মা বলতো যে যত ভালোবাসে সে তত শাসন করে। সেই থেকে ভাবতাম আপনি আমাকে যখন বকেন তাহলে নিশ্চয়ই আমাকে পছন্দ করেন। কিন্তু পরে আপনার করা অপমানে বুঝি আপনি আমাকে ঠিক কতটা ঘৃণা করেন। আসলে আমি দুঃখিত, আমি জানি না আমাকে কি ভাবছেন আপনি। আমি অন্য একজনকে বিয়ে করব সেটা ভাবলে আমার তখন দুনিয়া আধার লাগতো। আপনাকে নিয়েই তো আমি রাতের স্বপ্ন বুনি। সেই স্বপ্নের হকদার অন্য কেউ হবে এটা ভাবলে আমার বুকে পাথর জমতো। কিন্তু আপনি যখন আমাকে ঘৃণার কথা জানিয়েছিলেন আমি ভেঙে গিয়েছিলাম, বুঝেছিলাম আমাদের মধ্যে কত তফাৎ। আপনাকে আমি ভালোবাসি বলেই ভালোবাসি, এর কোনো কারণ নেই। সারা জীবন ভালোবাসবো আপনাকে। দিয়া রাখি চিকচিক। ফায়াজের ওষ্ঠ কিছুটা ফাঁকা। দুজনের পলক পড়ল না এখন। দিয়া মাথা নিচু করে। সে জানে না এর প্রতি উত্তরে ফায়াজ কি বলবে, তার অনুভূতি কি হবে, দিয়াকে নিয়ে সে কি ভাববে। আয়। লম্বা বাহুর টানে দিয়াকে কাছে ডেকে নেয় ফায়াজ। টি শার্টের যে পাশে কাঁধ দেখা যাচ্ছিল দিয়ার সে পাশে টি শার্ট উঠিয়ে দেয়, হাত ছড়িয়ে দেয় বিছানায়। দিয়া ফায়াজের হাতের উপর শোয়। ফায়াজ বালিশে। ভালোবাসার জানান দিল দিয়া, আর ফায়াজ কেবল বলল আই, আর কিছুই না। দিয়া কিছুটা আশঙ্কায় ভুগে। মাথা তুলে ফায়াজের পানে দেখলে বুঝি সে তার দিকে চেয়ে। তুই আমাকে কখনো হেট করতি না। ফায়াজের হাতের গণ্ডিতে আদল করে দিয়াকে, মাথা নাড়ায় রমণী। ফায়াজ হাসে, হালকা ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার অধরে। গুড গার্ল। ফায়াজ, দিয়া দ্বিধাই ডাকে তাকে। হুম। আপনি আমাকে ঘৃণা করেন? দিয়াকে নিজ অবয়বে পিষ্ট করে ফায়াজ। তার ফর্সা মুখশ্রীতে কৌতূহল। ফায়াজ কি জবাব দিবে? ফায়াজ কি আসলেই জবাব দিবে? তার ভাবান্তরের মাঝে উন্মাদ বনে ফায়াজ। হুট করে দিয়ার উপর নিজের দেহ ওজন ছাড়ে, কপালে কপাল ঠেকে গম্ভীর ভরাট সুরে দিয়াকে জানায়, কাজে বুঝাই। অতঃপর দিয়াকে নিজের মোলায়েম এক রূপের সাথে পরিচিত করায় ফায়াজ, যার প্রত্যেকটা স্পর্শে দিয়া বুঝে লোকটা তাকে ঘৃণা নয়, বরং আবেশে মুড়ে নিতে প্রস্তুত সদা। সে এক অন্যরকম আবেশ অনুভূতির মিশ্রণ। দিয়ার সত্তা যেন তার মাঝে নেই, তাতে দখলদারি কেবল একজনের।
ফায়াজ শাফাকাত মির্জা। তার ভাঙা স্পর্শে দিয়ার হাল টালমাটাল। দিয়ার মৃদু ঘনমাক্ত গলায় গাল ঘষে ফায়াজ, ধীম শব্দে আওড়ায়। আমার অবসেশন, অ্যাডিকশন সব। আই অ্যাম অবসেসড উইথ ইউ, অনলি ইউ। আই অ্যাম মেড ফর ইউ, মাই ওয়াইফ, মাই লিটিল ওভেন। গোয়ার লোক ফায়াজ এখন মেজাজ পাশে এলে নিয়ন্ত্রণে থাকে। তার ঘর কক্ষ জুড়ে কেবল দিয়ার সুবাসে ভরপুর। মেয়েটার কথা স্মরণে এলে অদ্ভুত উষ্ণতা ছড়ায় মুহূর্তেই। এই যে এখন ফরেনার ডিলারদের সাথে লিফট শেয়ার করছে সে, অথচ তার খেয়ালে দিয়ার ছড়াছড়ি। মেয়েটা সেই রাতে প্রেমের বহিঃপ্রকাশ করে ফায়াজের মস্তিষ্ক নষ্ট করিয়েছে। দিনে তার মুখে ভালোবাসি না শুনলে তার ব্যাকুলতা বাড়ে। আজ সকালে ঘুমছিল মেয়েটা, দিয়াকে ডাকেনি, নিজেই অধর ছুঁয়ে বেরিয়েছে কক্ষ হতে। বাবার সাথে আজকাল ফায়াজের মলিনতা, এক তো কোম্পানির বিষয়ে, দ্বিতীয়ত তার বউকে নিয়ে। বাবাও ভার তার সহিত দিয়াকে বিয়ে করায়। তার কি থোড়া যায় আসেতে কিছু? দিয়া তার, শুধু তার বিষয়টা এখন সেখানে দাঁড়িয়ে নেই। মেয়েটার প্রতি অতিরিক্ত সেন্সিটিভ সে। তার খানিক কষ্ট ফায়াজের দম নেওয়া দায় অবস্থা। দিয়ার করা পাগলামি মনে আসলে অচিরে হাসে ফায়াজ। লিফটে থাকায় হাসিটা গিলে নেয়। মেয়েটার বাচ্চামি খুব মিস করেছিল ফায়াজ, যা এখন হাড়ে হাড়ে উপভোগ করে সে। অন্য সময় ফায়াজ নিজেকে বড্ড কঠোর প্রকাশ করে অফিসে, তবে আজ ডিলারদের সম্মুখে তাকে একটু নমনীয় খেয়াল করলে অবাক বনে ডিলাররা। একজন তো লিফটের দরজা খোলার সাথে সাথে প্রশ্ন করে, মিস্টার ফায়াজ, ইউ আর লুকিং সো কুল টুডে। এনিথিং স্পেশাল? নাথিং। ছোট্ট জবাব শেষে ফায়াজ নিজ গম্ভীরতাকে আঁকড়ে ধরল। মিটিং রুমে সেই পূর্বে নীরবতা। ডিলারদের বেশ শক্তপোক্ত হিসেব নিয়ে ডিল ফাইনাল করার চিন্তায় ফায়াজ। মিটিং শেষ হলে কেবিনে পৌঁছে বাবাকে অবলোকন করে খানিক ভ্রু কুঁচকে নেয় ফায়াজ। বাবা তার পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে। আমার কেবিনে হঠাৎ? ফায়াজ কোট খুলে গায়ের রাখে চেয়ারের কাঁধে, শার্টের হাতা বোটে কোনোই পর্যন্ত। বাবার দিকে পানি এগিয়ে দেয়, কিন্তু দেওয়ার নিশ্চুপ। ফায়াজ পানি নিজেই পান করে, ঘড়িতে সময় মাপে, বা আবার জানালার বাইরে তাকায় পাকা দৃষ্টিতে। 4:45 সন্ধ্যা ভাব। নজর সরিয়ে আবার সে বাবাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? এনি প্রবলেম? আর ইউ ফাইন বাবা? দেওয়ান কিছুটা সময় নিয়ে ভাবে, অতপর কর্মরে ভঙ্গিমায় প্রশ্ন ভেসে আসে তার। তোমাকে মানা করেছিলাম আজ মিটিং করতে। কাল আমার অফ ডে, অফ ডেতে আমি কাজ করি না। ফায়াজ তার ইজি চেয়ারে বসে জানায়, আজ তোমার মামাতো ভাইয়ের বিয়ে, তোমার মা এত বলেছে তাও যাবে না কেন? দেওয়ান মেজাজ দেখায়। ফায়াজ উবু হয় কিছুটা, টেবিলে হাত রেখে বাবাকে জানায়, যাব না বলিনি। মায়ের সাথে আগে যাওয়া হচ্ছে না, এটাই দিয়াকে ঘুম পাড়িয়ে অ্যাটেন্ড করব। মস্কারা হচ্ছে? দেওয়ান তেতিয়ে উঠে। মস্করা কি আছে? আমার বউ এখানে ইনভাইটেড না, ওকে সামলিয়ে তারপর যাব, তাই না? ফায়াজ মলিন ভঙ্গিমায় জানায় বাবাকে। মেয়েটাকে বিয়ের পর বড্ড অভদ্র হয়েছো। দেওয়ান অনায়াসে বলে ওঠে, আমি অভদ্র সিন্স চাইল্ডহুড, তুমি জানো। আমার কথার উপর আমার অফিসে আর একটা সিদ্ধান্ত নিবে না তুমি? মেয়েটাকে বিয়ে করে যা জিদ দেখানোর দেখিয়েছো, আর দেখতে চাই না। দেওয়ান উঠতে চায়। ফায়াজের চোয়াল খানিকটা চাপে সে। বাবাকে এসে জানায়, ও মা হবে না জানতে পেরেও অন্যের সাথে বিয়ে দিতে চেয়েছো, আর আমি ওকে বিয়ে করেছি বলে তোমার এত সমস্যা? ও মহিউদ্দিনের মেয়ে বলে এত দরদ তোমার এখন নেই কেন? তোমার একমাত্র ছেলে বিয়ে করেছে বলে তাই? এটা অফিস, আমি এখানে পারিবারিক আলাপের অভ্যস্ত নই। আই থিঙ্ক ফ্যামিলি ম্যাটার তুমি টেনেছো আগে। ফায়াজ উঠে দাঁড়ায়, কোট হাতে তুলে নিয়ে ল্যাপটপের ব্যাগ নেওয়ার জন্যে বেল চাপলে পিয়ন এগিয়ে আসে কেবিনের বাহির থেকে। সহসা তার অনুযায়ী ল্যাপটপের ব্যাগ নিয়ে আগে হাঁটে। আমার অফিস আওয়ার শেষ, পরে কথা হবে। ঘড়িতে সময় মেপে জানায় ফায়াজ। দেওয়ান রাগী দৃষ্টিতে চেয়ে রইলে ফায়াজ আবারও জানায়, আমি ড্রপ করে দিব, চলো। দরকার নেই, আমার গাড়ি আছে। ও ইয়া, এক্সট্রিম দামি রিচম্যান তুমি বাবা। ফায়াজ বাবাকে প্রতিউত্তর করে। বাবাকে অতিক্রম করে সে কেবিন থেকে বেরোয়। বাবার সামনে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলেও বাবার থেকে এমন ব্যবহার আশা করেনি সে। বাবা কিছুদিন যাবৎ বড্ড চারা করে তাকে, যা ফায়াজের মস্তিষ্কের ক্রোধ বাড়ায় অঢেল। তবে যেতে যেতে বাবার অ্যাসিস্ট্যান্টকে বলে যায়, বাবার বিপি বাড়তে পারে, দরকার হলে মেডিকেল চেক আপ করিয়ে নিব। ফায়াজের মেজাজের অগ্নিকুণ্ডের শিখা কমেনি একদণ্ড।
আদুরে বাবার এমন আচরণ কেমন বিরক্তিকর। গাড়ির বেগ বাড়ায় সে বেশ। অন্য সময় অফিস শেষে বাড়ি যাওয়ার পূর্বে বন্ধুদের সহিত ক্যাফেতে বসে ধূমপান করে, আড্ডা সারে। আজ সোজা বাড়ি পৌঁছাই সে। দিয়াকে দেখা অত্যন্ত জরুরি। একমাত্র মেয়েটা পারে তাকে বশ করতে, মেজাজ শান্ত করতে। তবে তার হলো কই, কক্ষে নেই দিয়া। সজোরে হাঁক ছাড়ে, দিয়ার নাম ধরে। মেয়েটা লাপাত্তা। ফায়াজ অফিসের ব্যাগ রাখে ছুটে রিডিং টেবিলে, দ্রুত পায়ে বেরোয়। কেমন যেন অদ্ভুত লাগলো তার। মেয়েটা কোথায়? ফিহার রুমের দরজায় নক করলে ফিহা জবাব দেয়। ভাবি এসেছো? ছাদে ফুল পেয়েছো? দিয়া ছাদে? রুমের বাহির হতে জিজ্ঞাসা করে ফায়াজ। হ্যাঁ, ভাবি আমাকে রেডি করে দিয়েছিল ফুল নিতেই ছাদে। ফায়াজ ততক্ষণে হাঁটতে শুরু করে ছাদের উদ্দেশ্যে। তাদের ছাদের সিঁড়ি একেবারে একপাশে। সিঁড়ির সংযোগে উঠলে ছাদে যেতেই লন পার হতে হয়। ফের বামে বাঁক নিলে ছাদের দরজা। ফায়াজ দরজার দিকে যেতে যেতে খেয়াল করে দিয়া এগিয়ে আসছে, হাতে তার অসংখ্য রজনীগন্ধা ফুল। হঠাৎ ফায়াজের আগমনে আতঙ্কিত সে। লম্বা মানব আবার হুট করে দাঁড়িয়ে পড়লে চমকে ওঠে দিয়া। হাত হতে ফুল পড়ে জমিনে। ভয় পেয়েছি তো, আপনি এইখানে? দিয়া যতটা না আতঙ্কিত তার চেয়ে বেশি বিস্ফোরিত ফায়াজের দৃষ্টি। মেয়েটা শাড়ি পরেছে লাল টুকটুকে, চুলের ছড়াছড়ি। দিয়া হাসছে। ফায়াজের পানে এগিয়ে পা অনেকটা উঁচু করে গলার মাঝে হাত ছোঁয়ায় সে। আমার হাত কি ঠান্ডা, তাই না? ঠান্ডা গরম অনুভব করলো না কিছু ফায়াজ। কেবল প্রাণোচ্ছল মেয়েটাকে দেখছে, তার শব্দ শুনছে। দিয়ার হাত মুঠো করে ধরে সে, কোমরে হাত রেখে মিশিয়ে নেয় নিজের সহিত। উৎকণ্ঠায় গলার স্বর বেশ ভার। শাড়ি হঠাৎ? সবাই রেডি হচ্ছে, আমি ভাবলাম যেতে না পারি একটু সাজি। মলিন হাসি দিয়া, তার আঁখিতে স্পষ্ট মায়া কাতরতা। সেই দৃষ্টি সহ্যের বাহিরে ফায়াজের। দিয়ার আঁখি ভরে আসার পূর্বেই দিয়া সরতে চায় ফায়াজ হতে, ফুল নেওয়ার জন্যে তাড়া দেয়। আপনিও রেডি হবেন না? আন্টি অপেক্ষা করছিল। ফিহা আর আঙ্কেলের সাথে বের হবেন, তাই না? আমি আপনার কাপড় বের করছি। ও আগে ফিহার মাথায় ফুল লাগিয়ে আসি। ফায়াজ ছাড়েনি তাকে, ঠাই আটকে রাখে। হাত গলিয়ে প্রবেশ করে দিয়ার শাড়ির অভ্যন্তরে। মেয়েটা ততক্ষণে আঁখি ভিজে। এক ফোঁটা চোখের পানি ঝরবে তো? আমার চেয়ে খারাপ কেউ হবে না প্রাণ। রুমে আই ওয়ান্ট টু স্লিপ। দিয়ার আর ফুল নেওয়া হলো কই। তার গোয়ার লোকটা তখনই চোখের পানির উপর নিচ গাল ঘষে, হাতের মুঠোয় হাত আটকে টেনে নিয়ে যাচ্ছে, শাসাচ্ছে চোখের পানিদের। ভাবি, তোমাকে বললাম তুমি মায়ের সাথে কথা বলো, এরপর দেখবে ফায়েজ ভাই তোমার উপর আরও সন্তুষ্ট হবে, কারণ ভাই আমাকে বেশ ভালোবাসে। শীত শীত আবহাওয়ায় দুই মানবী ছাদের একপাশে দাঁড়িয়ে। হিমেল হাওয়া এবং রথীন পরিবেশে চাদরময় মুড়ে নেয় তনু। দিয়ার দৃষ্টি আধারে ছেয়ে যাওয়া অম্বরে। অন্তরে খেয়াল হলো ফায়াজের। লোকটা আজ আসবে এশার পরে, কিন্তু মস্তিষ্ক শুনে ফিহার কথাবার্তা। সে আর দোলা, ইহকালে তা সম্ভব নয় বলে মনে হয় দিয়ার। পিচেল হাসে দিয়া, হাত বের করে কাঁধ স্পর্শ করে ফিহার। সেটা সম্ভব না। আন্টি আমাকে দেখলেই চেঁচাবে, ওনার ছেলের জীবন নষ্ট করেছি বলে আহাজারি করবে, জানো ফিহা? তখন নিজেকে বড্ড নিকৃষ্ট মনে হয়। ফিহা কিছুটা চুপ বনে। সত্যি কথা, মা কেন এমন করছে দিয়াকে বুঝে আসে না তার। দিয়া এক স্পষ্টভাষী সুন্দরী মেয়ে, তার মতো মেয়ে যে কেউ চায় পরিবারে। পরক্ষণে মনে আসে দিয়ার সমস্যার কথা। আরও গম্ভীর হয় সে। ভাগ্যের লিখনে কি দিয়ার হাত আছে? তার স্থলে যদি ফিহা হতো, তাহলে মাকে এমন ব্যবহার করতে পারত? মেয়েটা ভাবিকে আগলে নেয়, আশ্বাসে সুরে জানান দেয়। মায়ের সাথে কথা বলো আজ থেকে, সাহস করো, দেখো কি হয়। এমনিতেও বকা দিচ্ছে, পরে একটু বেশি বকা শুনবে আর কি। আর যদি ভালো কিছু হয় তাহলে সুপার। দিয়া গালে হাত রেখে কিছুটা ভাবনার মুশকুল হয়। আসলে সত্য, যদি দোলা তার কথার বিনিময়ে বকে অপমান করে তাহলে সে আর নতুন কি। যদি ভালো কিছু হয়, আসলেই কপালে রেখা জলজল করবে। দিয়া অম্বরের পানে চেয়ে, মন খারাপ অম্বরের। রং তার তাই বলছে, কিন্তু তাও সকলের জন্য সে মাথা পেতে দাঁড়িয়ে। পৃথিবীর বুকে বিশাল ছায়া দিয়ে যাচ্ছে। দিয়া ফিহার হাত আঁকড়ে নেয়, আহ্লাদ দেখিয়ে বলে ওঠে। ঠিক আছে, চেষ্টা করব আমি। এখনই চলো তবে। ফিহা তাড়া দেয়। এখন? কিছুটা বিব্রত দিয়া। তাকে জবাব দেওয়ার পূর্বে ফিহা টানতে থাকে দিয়াকে।
সম্মুখে অগ্রসর হওয়া অবস্থায় আওড়ায়। যে কাজে দ্বিধা সে কাজ সবসময় আগে আগেই করবে, যা হওয়ার তাই হবে। টেনশন বাড়লে তো বাড়বে, না হলে কমবে। আচ্ছা। দিয়া নির্ভাবনাই জানায়। দুই ভাই বোনের কোনো দিকে মিল না থাকলেও এই দিকে বেশ মিল তাদের। মানুষকে তাদের কথাই যে কোনোভাবে রাজি করানো। এই যে এখন কত সহজে দিয়াকে তার মায়ের সাথে কথা বলার জন্য রাজি করিয়েছে। ফায়াজ গোয়ার লোকটাও তো এমন, জোর করে বিয়ে করে ঠিকই দিয়াকে সংসার করতে বাধ্য করেছে। অবশ্য দিয়া নিজে ফায়াজে গোলে একাকার। দিয়া সত্যি অর্থে দোয়া পড়ে ফুঁক দেয় বুকে। ফায়াজের কথা মাথায় ঘুরে নিজে সে দোলার কাছে যাচ্ছে। এর বিপরীতে দিয়া যদি দোলার কটূক্তি শুনে এবং ফায়াজ তা জানতে পারে, নতুন আরেক অশান্তি শুরু হবে। দিয়া ভেবে নেয় কিছুতে সে আজকের ব্যাপারটা ফায়াজকে জানাবে না, দুঃখ পেলে নিজে হজম করবে। ফিহা তাকে বিজয় নিশান দেখিয়ে সাইডে দাঁড়ায়। দিয়া হাঁসফাঁস করে, তাও দরজায় টোকা দেয়। দোলার নার্স ভেতর থেকেই জানায়। আসুন। দিয়া দরজা খুললে দোলাকে দেখতে পায়। মহিলা হুইল চেয়ারে বসে, নার্স তার হাত মালিশ করছে। দিয়াকে দেখতে পেয়ে মহিলা ভরকে যায় বেশ। জাথিন মেয়ে, আমার রুমে আসার সাহস কি করে হয়? আন্টি, আই এম সো সরি। আমি জানি আমার জন্য আপনি খুব মন খারাপ করেন। আসলে আন্টি, আমি অত্যন্ত দুঃখিত আমার কারণে আপনার আর ফায়েজের মধ্যে সমস্যা হচ্ছে। চুপ থাকো দিয়া, তোমার মুখে কোনো কথা মানায় না আমার কাছে। আমার ছেলেকে বশ করে এখন সাধু সাজছ? দিয়ার অন্তর ছারখার হয়। কোনোভাবে হোক আল্লাহ একটু রহমত দিক এমন বিষাক্ত ভঙ্গিমার মহিলার আচরণে দিয়া কিছুটা নেতিয়ে যায়। তারপরও পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল। দুঃখিত আন্টি, আপনার কাছে আমি অপরাধী। এই জন্মে হয়তো আপনাকে দুঃখিত হাজারবার বললেও আপনি আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আমার দোষ, আমার ভাগ্য। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, আর সন্তান জন্ম দিতে অক্ষম থাকায় এতটা ঘৃণা আমি প্রাপ্য আপনার ছেলের বউ হিসেবে। কখনো যদি একটু দয়া হয় আন্টি, ভেবে দেখবেন কিছু কথা। দুনিয়ায় আমরা আছি কয়েকদিনের জন্যে, মিলেমিশে থাকাটা কি খুব বড় অপরাধ? ততক্ষণে দিয়ার আঁখি ভিজে। অহংকারী দোলার হৃদয়টা কি কিঞ্চিত ধক করে ওঠে। এতটা বিষাদ মিশিয়ে কথা বলা কবে শিখল দিয়া? নাকি মেয়েটা বিষাদিনী ছিল? দোলা কেবল তাকে আরো বিষাদে ডুবিয়েছে। দোলার দৃষ্টি দিয়ার পানে। অদ্ভুত সুন্দরে রাঙা মেয়েটা কত জর্জরিত অল্পের জীবনে। সেই জীবনে আরো কঠিন পারদ যোগ করে দোলা। নিজেকে কেমন তুচ্ছ মনে হলো হঠাৎ। মলিনতা প্রকাশে দোলা অক্ষম, তবুও গলার স্বর কেমন নরম হয়েছে তার পূর্ব হতে। দেখো, যা হয়েছে সেটা আমি মেনে নিতে পারবো কি জানি না, তবে অহেতুক কেঁদো না। আমার ছেলে আমাকে ভুল বুঝবে। আহ! দোলা আর্তনাদ করে হালকা। নার্স মেয়েটার মুখে বিরক্তি। দোলার হ্যাট ম্যাসেজে ব্যাঘাত ঘটে। দিয়া ব্যতীত দোলার জীবন ম্যাসেজ সত্যি বিরক্তিকর ছিল এতদিন। দিয়া দোলার দুঃখে অস্থির হয়, নিজ দায়িত্বে সেদিকে এগিয়ে যায়। নার্স মেয়েটা আরও আক্রোশ দেখায়। আমি নার্স, আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি বুঝবেন না। বেশি বোঝার চেয়ে যত্ন দিয়ে কাজ করতে হয়। এটা এমনভাবে করলে আন্টির কষ্ট হবে না? দিয়া নরম হাতে স্পর্শ করে ঘাড়ের উপরিভাগ। সে তাই বিরাট আরাম হয় দোলার। ঠিক টিয়ার এমন যত্নাদি বড্ড খাপছাড়া নার্সের মধ্যে। আবেশে আঁখি বুঝে দোলা। মনটা আজ একটু দয়ালু হলো। নার্সকে সে জানায়। তুমি বরং আমার ডিনার ডায়েট রেডি করো নার্স। আমার ফিজিক্যাল ম্যাসাজ দিয়া করবে। দোলা নিজের বক্তব্য শেষে তেজি সুরে ফের বলে ওঠে। তুমি আবার কাঁদতে বসো না। আমার ছেলে এসে দেখলে তুল কালাম শুরু করবে। জাস্ট তোমাকে তোমার কাজটা বুঝিয়ে দিলাম। আচ্ছা আন্টি। একরাশ তুচ্ছ তাচ্ছিল পাওয়ার পর দোলার এই অল্প ভাষা যেন কি মধুর। ছোটখাটো এমন শুরু থেকেই হয়তো একদিন দিয়ার প্রতি নরম হবে দোলার মন। দিয়ার আর সুখী ভাবনার অন্তিম কয়। সে নীরবে চোখের জল ফেলে কাজে মন দেয়। দোলার যত্নাদি খালাস হলে মহিলা বেচার তৃপ্তি পায়। দিয়া মেয়েটার প্রতি অন্যরকম এক অনুশোচনা জাগে। দিয়া হাত মুছে টাওয়ালে। বেরোনোর আগাম প্রস্তুতি। দিয়াকে কিছু বলতে চেয়েও দোলার মস্তিষ্ক নিষেধ করে, আবার জানায় মেয়েটাকে ভালো একটা কথা হলেও বল। দোলা ঘাড় ঘুরিয়ে দিয়ার অবয়ব পর্যবেক্ষণ করে। কত বাজে কথাটা শুনিয়েছে দোলা মেয়েটাকে, অথচ দিয়া ভেঙে গেলেও প্রকাশ করেনি কোনো আক্রোশ। নিজের মতো করে ভাঙা সংসারকে সৎকার করতে চাচ্ছে। অনেকটা সন্তুষ্টির শ্বাস দোলার অভ্যন্তরে। শাড়িতে জড়ানো তার ছেলের প্রাণ মেয়েটা। দিয়া চুলগুলো কানের পিছে গুজে
চোকাচুকি হলে দিয়া হাসে, দোলা দৃষ্টি মেপে। দূর হতে ভেসে আসে ফায়াজের কঠিন ডাক। দিয়ার নাম ধরে এক প্রকার তাণ্ডব চালাচ্ছে সে। ঘাবড়ে যায় দিয়া। দোলা নিজেও কিছুটা আতঙ্কিত। হুট করে দরজা খুলে ফায়াজ। সোজা হেঁটে আসে দিয়ার নিকট। ঘাড় চেপে ধরে মুহূর্তেই। কেন এসেছিস? এইখানে মানা করেছিলাম না? বাজে কথা শুনতে ভালো লাগে? ঠিক আছি আমি। আন্টি কিছু বলেনি। দিয়া থেমে যায় দোলার জবাবে। কিছু বলিনি তোমার বউকে। অযথা মেয়েটাকে চেঁচাবে না। আমার কান ব্যথা হচ্ছে। ফায়াজ মায়ের পানে ফিরেনি। দৃষ্টি বউয়ের চোখের গভীরতায়। যা জানান দিচ্ছে সে কেঁদেছে। কেঁদেছিস কেন? কই কাঁদলাম? আপনি একটু বেশি ভাবেন। দিয়া সরাই ফায়াজকে। দোলার সামনে ছেলেটা এমন যত্নশীল আক্রমণাত্মক হবে তার প্রতি ভাবেনি সে। দিয়া রুম ত্যাগ করার পূর্বে দোলাকে জানায়। আন্টি ব্যথা হলে আমাকে ডাকবেন, একদম চিন্তা করবেন না। চিন্তিত হয় ফায়াজ। মায়ের পাশে হাঁটু গেড়ে বসে। দিয়া মা ছেলেকে একা সময় কাটাতে দিয়ে বেরিয়ে আসে। ফায়াজ মায়ের হাত স্পর্শ করে। তেজি কণ্ঠে জানায়। ডক্টর কল করব? ঠিক আছে আমি। দোলা সহজ ভাষায় জানায়। দিয়ার সাথে রুডলি কথা বলো না মা, ওকে মেনে নাও, কিন্তু ওর সাথে রুডলি কথা বললে আমার মাথা ঠিক থাকে না। ফায়াজ মাকে জবাব দেয়। তোমার বাবার সাথে মত মেলেনি কেন? অফিসে ঝামেলা? তোমার জন্যে বাবা আমাকে দেখতে পাচ্ছিলেন না। আমি ঠিক বাবার মতো হয়েছি, বউ লাভার। ফায়াজ টিটকারি মেরে উঠে দাঁড়ায়। বাবার প্রবেশ ঘটে তখন। অফিসে বাবার সাথে হালকা ঝামেলায় যুক্ত হয় ফায়াজ। তার ক্ষোভের কারণে বাবার দিকে মলিনতা দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে হাঁটতে থাকে। অফিসের কথা মনে আসলে মেজাজ আরও বিগড়ে যায় তার। সামান্য মিটিংয়ের টাইম বাড়ানোর কারণে বাবা এতটা রিয়্যাক্ট করবে কিছুতেই বুঝতে পারেনি সে। টাইম মতো সবটাই হচ্ছিল। নতুন কলিগরা প্রজেক্টরে গন্ডগোল করায় দেরি হয় কিছুটা, যার ফলস্বরূপ বাবা তাকে দিয়ার প্রসঙ্গ টেনে অহেতুক কথা শোনায়। ব্যাস এতে মাথার খুন টকবক করে ফায়াজের। বাসে এসে মেয়েটা মায়ের রুমে জেনে আতঙ্ক ভর করেছিল, কিন্তু মায়ের আচরণে কিছু শান্ত ভাব অনুভব করে তারপরও মেয়েটার জন্য মনটা ব্যাকুল থাকে সারাক্ষণ। ফায়াজ লনের ধার ধরে হাঁটলে দিয়ার প্রতিচ্ছবি লক্ষ্য করে লিভিং রুমে। পরপর শুনতে পায় মেয়েটার ক্ষীণ আদুরে কণ্ঠ। এই নাস্তা করবেন, আসুন। ফায়াজের পায়ের গতি দ্রুত হয়। লম্বা পায়ে সে মেয়েটার অবয়বের সাথে মিশে। দিয়া নড়ে ওঠে। বক্ষ গহ্বরে হরতাল চলে। ফায়াজের বুকের মধ্যাংশে ঠেকে দিয়ার পিঠ। কেঁদেছিস কেন? কই বেশি ভাবছেন? দিয়া ছাড়াতে চায় নিজেকে, কিন্তু ফায়াজ আরও আঁকড়ে ধরে তাকে। ডোন্ট ইউ ডেয়ার। বল তীব্র করে সে। দিয়া স্পর্শে মরিয়া, লাজে আড়ষ্ট, নিজ অধর চেপে জানায়। আমরা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে, ফায়াজ কেউ দেখবে। অলরেডি দেখে দেখে চলে যাচ্ছে। গালজোড়া আরও জ্বলন করে তার লোকটার করা বাক্যে। ফায়াজ মলিন হাসে। আলগছে সম্মুখে দাঁড়ায় মেয়েটার। দিয়া সংকুচিত। ফায়াজ তার হাত আটকে নেয় মুঠোয়। নাস্তা দে। দিয়া মাথা নাড়ায়। ফায়াজ তার হাত ধরে সোজা হাঁটে। দিয়ার সাথে ফায়াজকে দেখতে পেয়ে হেল্পিং হ্যান্ড সরে দাঁড়ায়। মেয়েটা লাজুক ভঙ্গিমায় নাস্তার সরঞ্জাম প্রস্তুত করে। ফায়াজ সেই এক দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করছে। মনের সুখে নাস্তা প্রস্তুতের মাঝে খেয়াল করছে মেয়েটার তিক্ত মুখশ্রী। দিয়া প্লেট এগিয়ে দেয় ফায়াজের পানে। রান্নাঘরে সেই ছোট টেবিলে বসে ফায়াজ। দিয়া অবাক হয়ে শুধায়। ডাইনিংয়ে বসুন। আয়। কাছে ডাকে সে দিয়াকে। রমণী আসে নির্লিপ্ত ভঙ্গিমায়। ফায়াজ ডিম পরোটার একাংশ তুলে দেয় দিয়ার অধরের সম্মুখে। ব্যথা হচ্ছে? ব্লিডিং কমেছে? কখন শেষ হবে এটা? ঠিক হয়ে যাবে, আর 3 দিন বাকি। দিয়া মুখে নেয় খাবার। বস। দিয়াকে নিজ উরু এগিয়ে দেয় ফায়াজ। রক্তিম হয়ে আসে তার গাল। দিয়া উসখুস করে। কেউ এসে যাবে। আরে কেউ আসলে আমি কি করব? কথার বিটে তর্ক কেন? কিঞ্চিত ক্ষেপে ওঠে ফায়াজ। দিয়ার আঁচল তুলে নেয় হাতে। হালকাভাবে বসে ফায়াজের উরুতে। আরাম করে বস। বসলাম তো। দিয়া ফায়াজের মুখে তুলে দেয় খাবার। ফায়াজ আয়াস করে খায় বাকি নাস্তা। এর মাঝে কেউ আসেনি রান্নাঘরে। হয়তো হেল্পিং হ্যান্ড বাইরে তাদের সতর্ক করেছে। দিন পার হয় বহুদিন। রজনীর অর্ধ দিবস। ফায়াজ অধরে সিগারেট চাবে। শীতের আক্রমণ তীব্র। দিয়া রাখে নেতিয়ে। বিছানায় লেপটে সে। ফায়াজ ল্যাপটপে ব্যস্ত স্টাডি টেবিলে। মন মেজাজ ভালো নেই। বাবার গাফলতির কারণে একটা ডিল হাতছাড়া হয়েছে, তাই তার যত রাগ। এই রাগে সে কমপক্ষে 3টা সিগারেট শেষ করলো কিছু সময়ের ব্যবধানে। তার মেজাজের গভীরতা মেপে দিয়ার মুখ বন্ধ, কিন্তু পেটে বিরাট চাপ।
এই যে কিছু সময় পূর্বেও তারা লেপ্টে ছিল ভালোবাসায়, সেই মুহূর্তে বেদনা অনুভব হলেও দিয়া চুপটি মেনে সহ্য করে। তার স্বামী যে তার আদর, তার অনুভূতিতে মত্ত ছিল, কিন্তু এখন তার পেটের পীড়া বাড়ে, অস্থিরতায় ঘেমে ওঠে শরীর আর্দ্রতার মাঝেও। কাল আবার তাদের ট্যুর দেওয়ার দিন। দিয়ার পীড়া বাড়লে সে ধীরে উঠে বসে, পা মেঝেতে রাখলে বুঝে এই ব্যথাটা একেবারে নতুন, অন্যরকম পীড়া। ফায়াজকে ব্যস্ত দেখে নিজে পা বাড়িয়ে যেতে চায় ওয়াশরুমে, কিন্তু পায়ের বেঁকে যাওয়া আর পেটের নিচে চাপ পড়ার কারণে সে পড়তে নেয়। বেড সাইডে ড্রয়ারের উপরে থাকা পানির ফ্লাস্ক পড়ে, ঝনঝন শব্দে দিয়ে আটকে ওঠে। ফায়াজ ঘাড় ঘুরিয়ে ফিরে, দিয়ার নাজুক অবস্থা অবলোকন করে দ্রুত এগোয় ফায়াজ। দিয়া আতঙ্কিত, বেশ ঘাবড়িয়ে, কোমরে হাত দিয়ে সোজা বসার চেষ্টায়। ঠিক আছে, আপনি কাজ করুন। সরি। প্রাণ দেখি আমাকে ডাকিসনি কেন? দিয়া পেটের পীড়ায় আরো নড়ে ওঠে। ফায়াজ তার ধারে বসে বিশাল বাহুতে আগলে নেয় তাকে। কিছু হয়নি, আপনি কাজ করুন। কি হয়েছে প্রাণ, বল আমাকে। দিয়ার সকল কথা উপেক্ষা করে ফায়াজ কেবল তার প্রেয়সীর কষ্ট বোঝার চেষ্টায়। এখানে কেমন জানি লাগছে। দিয়া হাতের ইশারায় তলপেট দেখায়। ফায়াজ নিজ হাত রাখে সেথায়। দিয়া হালকা ভিজে থাকা চুলে আঙ্গুল স্পর্শ করে। কেমন প্রাণ, কখন থেকে? তখন লেগেছিল, এখন বেশি। দিয়ার দ্বিধায় দেওয়া জবাব ফায়াজ বুঝে সহজে, চিন্তার ছাপ মুখশ্রীতে স্পষ্ট। তখন বলিসনি কেন? তাই কাঁদছিলি? ওয়াশরুমে যাব ফায়াজ। দিয়া উঠতে চায় নিজে, ফায়াজি তাকে আগলে নিয়ে দাঁড় করায়। কোমর চেপে ভরসা হয় তার। দিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে ফায়াজের সাহায্যেই শুয়ে পড়ে বিছানায়। হট ব্যাগ রাখে ফায়াজ দিয়ার উধরে। কমছে পেইন? ফায়াজের পরনে কালো টি শার্ট ট্রাউজার। চিন্তিত হলে লোকটাকে বেশ নমনীয় দেখায়। তার এই রূপ কেবল দিয়া দেখে। লোকটা সে ছাড়া বাকিদের কখনো নিজের অস্থিরতা দেখায় না। তাকে ভরসা দিতে দিয়া ছোট্ট উত্তর দেয়। সকালে ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক আছে ফায়াজ, কাল ট্যুরে যাব আমরা, তাই অন্য কোথাও যাব না। দিয়া মিথ্যা বলে, কারণ সত্যটা জানলে ফায়াজ কখনো ট্যুর নেবে না কাল। উল্টো হাসপাতালে নিয়ে সব রকমের টেস্ট করাবে অহেতুক, যেমনটা করিয়েছে গত মাসে, শুধুমাত্র জ্বরের কারণে। শিওর তুই? দিয়া হেসে উঠে ফায়াজের প্রশ্নে। লোকটা অস্থির, অথচ দিয়ার নিকট তার প্রাণ ভোমরা সবচেয়ে সুদর্শন। দিয়া দু হাতে কাছে ডাকে ফায়াজকে। পূর্ব হতে গোয়ার লোকটা বউয়ের নিকট ঘেঁষে বসেছিল। দিয়ার ডাকে আরো ঘনিষ্ঠ হয়, মিশে যায় মেয়েরার বক্ষ দেশে। ফায়াজের মাথার কিনারায় অধর ছোঁয়ায় দিয়া, পীড়া লুকিয়ে হেসে জানায়। একদম। সময় অতিক্রম হলে ঘুমে ঢুলে দিয়া, পীড়া নিয়ে প্রিয়তমের আলিঙ্গনে ভালোবাসায় ঘুমিয়ে পড়ে দ্রুত। ফায়াজের আঁখি তন্দ্রাহীন, মেয়েটার অবয়ব মিশে তার সহিত। মিষ্টি ঘ্রাণে মরিয়া ফায়াজ, মেয়েটা তার জীবনের সব। দিয়ার হাতের উপর কমফোর্টার টানে, বুকে আগলে নিয়ে আঁখি বুঝার চেষ্টায়। হাজারো দুশ্চিন্তার ভিড়ে মেয়েটা তার স্বস্তি। আলগোছে ফায়াজ মুখ ডুবাই দিয়ার মাথার উপরিভাগে, ফিসফিস করে বলে, আমার প্রাণ। ভোরের দিকে রওনা দেওয়ার কথা হলেও দিয়ার অবস্থার কথা বিবেচনা করে কিছুটা বিলম্ব হয় তাদের যাত্রায়। দিয়ার সুন্দর শাড়ি জড়িয়েছে তনুই, গায়ের ওপর মোটা শাল। ফায়াজের করা নির্দেশনা, যদিও তাদের নাইট আউটের আর দূরে যাত্রার কথা ছিল, কিন্তু গত রাতে পীড়ায় মেয়েটা ঘুমের ঘোরেও কান্নার দরুন ফায়াজ সব ক্যান্সেল করে। দিয়ার মন ভালো করার তাগিদে তাকে সান্ত্বনা দেওয়ার স্বরূপ কাছে টি গার্ডেনে যাচ্ছে সকলে। সকলে বলতে মূলত ফায়াজের বন্ধুগণ এবং তাদের সহধর্মিনী। দিয়ার অধরে হাসির অন্ত নেই, সে বেজায় খুশি। ঘুরতে তার বিরাট পছন্দের। স্পটে পৌঁছাতে তাদের বেশি সময় লাগেনি, যদিও দিয়ার কিছুটা বমিভাব হয়েছে, কিন্তু সবটা সে লুকিয়ে গেল ফায়াজের নিকট। তার সামান্য গাফিলতি ফায়াজের হাসি মুখটা নষ্ট করবে নিশ্চিত। স্পটে সকলে পূর্ব হতে উপস্থিত। ফায়াজ আর দিয়ার আগমনে সকলে এগিয়ে আসে তাদের পানে। দিয়ার উপর হতে এক বিন্দু নজর সরায়নি ফায়াজ। নিঃশাক্ত ভঙ্গিমায় বউয়ের পানে নিমগ্ন সে। দিয়ার সাথে সকলে অত্যন্ত মোলায়েম ভাষায় পরিচিত হলো। হাস্যজ্জ্বল দিয়ার সাথে মুহূর্তে ভাব হলো বাকি মেয়েদের। ফায়াজ এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে, পাশে দাঁড়ানো তার সহধর্মিনী মাথা উঁচু করে তার প্রেমিক পুরুষকে অবলোকন করে। ধূসর রঙের হুডিতে তার স্বামী নজর কাড়া, সাথে মনোরম সবুজে ঘেরা পরিবেশ আর এই সুন্দর ঠান্ডা আবহাওয়া। দিয়ার মন আনন্দে নেচে ওঠে। ফায়াজের বাহু জড়িয়ে নেয় সে আরামে, আনন্দে জানায়, আই লাভ ইউ ফায়াজ। প্রাণ, ডোন্ট সিরিয়াস মি। গাড়িতে কিন্তু
ইজিলি শুরু করতে পারবো। দিয়া হতবাক, দুষ্টু চোখ রাঙায় প্রিয়তমকে। লোকটা যা বলে তাই তো করে। অতঃপর দিয়া চুপ করে গেলে ফায়াজ হেসে জুখে গালে অধর ছোঁয়ায় দিয়ার। মেয়েটা আরও মিয়ে যায়, স্বামীর বাহু আঁকড়ে ধরে উপভোগ করে সবুজে ঘেরা পরিবেশের ছোঁয়া। দিয়ার নিকট অন্য মেয়েরা এলে ফায়াজের অনুমতি নিয়ে দিয়া তাদের সাথে টি গার্ডেনের নানান প্রতিচ্ছবির ডিটেলসে জানতে এগোয়। ফায়াজ বন্ধুদের নিকট আড্ডায় মগ্ন হলেও দৃষ্টির ক্যামেরায় বন্দি তার প্রাণ। সিগারেটের আগমনে আড্ডায় আরও জমজমাট ভাব আনে। ফায়াজের পূর্ব বন্ধু ইলিয়াস আচমকা ফায়াজকে বলে ওঠে, দিয়াকে কারোর সাথে মিশতে না দিয়ে নিজেই বিয়ে করে নিছিস? ফায়াজ সিগারেট ছড়ায় অধর হতে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আমারও যখন থেকে দেখা হয়েছে ওর সাথে তখন থেকেই। তাই দেশের বাইরে থেকেও ওর জন্য আমাকে গার্ড রেখেছিলি? রিসবি আলগুছে বলে ওঠে, ইয়া, তোর মনে আছে দেশে ফিরে ড্রাইভারকে পিটিয়ে পা ভেঙেছিলাম একটা? কথাখানা বন্ধু মহলের মাঝে বলে ফু দিয়ে সিগারেটের ধোঁয়া বের করে ফায়াজ আয়েসে। ইলিয়াস রিসবি অবাক হলেও বলে ওঠে, তোর গাড়ির ক্ষতি করেছে বলে পিটিয়েছিলিস সে? ইট ওয়াজ এ লাই। এর অ্যাক্সিডেন্টের কালপিট ছিল বাস্টার্ড। ফায়াজ কঠোর স্বীকারোক্তি দেয় নির্বিঘ্নে। অথচ কিছু দূরের দিয়া হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবিতে ভালোবাসার দৃষ্টিতে চেয়ে সবুজের মাঝে বেগুনি রাঙা শাড়িতে তার প্রেয়সী খুশিতে আত্মহারা। আবার ফায়াজের পানে তাকিয়ে হাত নাড়িয়ে কিছু দেখাচ্ছে। ফায়াজও বিনিময়ে হাসি স্নিগ্ধ। তাদের অবস্থা দেখে ইলিয়াস গলা খাকেরি দেয়। আয়েশে জিজ্ঞাসা করে, ভাবি জানে এসব? জানা বারণ। প্রেয়সীর জন্যে হাসি মুখ ফায়াজের, অথচ গলায় হুঁশিয়ারি ভাব। বন্ধুরা আর কথা বাড়ায় না, অন্য বিষয়ে আলোচনার মজে। ফায়াজের দৃষ্টিতে বউ আটকে। দিয়ার পা মোচকে নড়তে নিলে কথার চলে হঠাৎ ভাবভঙ্গির পরিবর্তন হয় গোয়ার ছেলেটার। হতভম্ব হয়ে দৌড়ে ছুটে মুহূর্তেই। প্রাণ সাবধানে, আমি আসছি। ইগোয়েস্টিক ফায়াজের দিয়ার প্রতি এমন মরিয়া ভাব দেখে হাসে বন্ধুগণ। ইলিয়াস তো হেসে বলে ফেলে, গোয়াররা প্রেমে পড়লে আসলেই প্রয়াসীর জন্য জান কোরবান করে। প্রাণ প্লিজ বল আমায়, কোথায় কষ্ট হচ্ছে? চোখ খুল দিয়া। ফায়াজের ব্যথার্ত সুর। চারিদিকে বন্ধুগণ এবং তাদের স্ত্রীদের ভিড়। ফায়াজ কেমন হাহাকার অনুভব করে তার প্রেয়সীর অসুস্থতায়। দিয়া সময় নিয়ে শ্বাস নিচ্ছে। তাতে ভঙ্গুর হচ্ছে ফায়াজের মন পিঞ্জিরা। ইলিয়াসের বউ সুরভি দিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে বেশ কয়েকবার। মেয়েটা ডাক্তার। এক পর্যায়ে কটেজের কক্ষে ভিড় বাড়লে সুরভি জানায়, একটু স্পেস লাগবে এইখানে, আপাতত বাকিরা বাহিরে যান। ফায়াজ ঠায় বসে দিয়ার হাত চেপে। সে যাবে না। সুরভি ভালো জানে দিয়ার হুঁশ আছে, তবে দুর্বলতায় সেটা প্রকাশে হিমশিম কাচ্ছে। তার চোখ জোড়া ঈষৎ খুলে তো আবার বটে আসে দ্রুত। ফায়াজের মুখশ্রীতে আধার চেপে। সুরভি চুপ করে রই খানিকটা। ফায়াজের অনর কাঠামো অবলক্ষণ করে সুরভি আর্জি জানায়, কিছু পার্সোনাল প্রশ্ন ছিল দিয়ার সাথে। আমার ওয়াইফ যা জিজ্ঞেস করার আমার সামনে করো। ফায়াজ গমগমে সুরে জানায়। হাত একখান দিয়ার মুঠোয় তার, অন্য হাত মাথার উপরিভাগে প্রেয়সীর। দিয়া দৃষ্টি মেলে কিছুটা। ফায়াজের গম্ভীর চিন্তিত ভাবার্য টের পেয়ে দিয়া শক্তি সঞ্চয় করে। ইশারায় কাছে ডাকে ফায়াজকে। সুরভি তাদের মনোভাব বুঝে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এই গোয়ার লোকটাকে দিয়া ব্যতীত কেউ সামলাতে পারবে না। মুখ টিপে হাসে সে। দিয়ার হাত ফায়াজ নিজের মুখায়বে ছোঁয়ায়। দুর্বল কণ্ঠে প্রিয়তমকে বলে ওঠে, আমি ঠিক আছি ফায়াজ, আপনি একটু বাইরে যান না। সুরভি হয়তো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। কি জিজ্ঞেস করবে আমার সামনে করুক, সমস্যা কি? ফায়াজ চিন্তিত ভঙ্গিমায় জিজ্ঞাসা করে, ওনার হয়তো অস্বস্তি হবে তাই বলছে। আমি জানাবো আপনাকে। প্রাণ তুই ঠিক থাকবি? একটা কথা বলবো? দিয়ার অবয়বে মিথ্যে হাসি ভাব, ভেতরকার খারাপ লাগা বা ক্লান্তি ভাব লুকানোর চেষ্টায়। ফিসফিস কথার ইশারা করলে দিয়া ফায়াজের অধর খানিকটা চড়া হয় বউয়ের হাসির ঝিলিক পেয়ে। হাতের মুঠোতে অধর ছোঁয়াই ভালোবেসে। বল না। আমাকে কষ্ট দিতে বিয়ে করেছিলে, কিন্তু নিজেই কষ্ট পাচ্ছেন আমার অসুস্থতায়। দিয়ার বক্তব্য ফায়াজের ভাবসাব গম্ভীর হয়। কণ্ঠ খাদে নামিয়ে দিয়ার কানে বিড়বিড় করে বলে ওঠে, ওই কথাগুলো আর একবার উচ্চারণ করবি না। ইউ আর মাই এভরিথিং প্রাণ।
দিয়া চোখে হাসলে ফায়াজ উঠে দাঁড়ায়, সুরভির উদ্দেশ্যে বলে, কোনো প্রবলেম হলেই আমাকে ডাকবে, বাহিরে আছি। অফকোর্স। সুরভি জবাবে জানায়। ফায়াজ বেরুতে নিলে আবার পিছে ফিরে। দিয়া আলগোছে অধর প্রসারিত করে মিথু। তাতেই প্রেমিক হৃদয়ের জয়ের স্লোগান ভেসে আসে। প্রেমিকা যে কিছুটা সুস্থ বোধ করছে। দরজা বন্ধের শব্দ হলে দিয়া ফের চোখ বুঝে। চোখ বুঝলেই যেন বহু শান্তি। সুরভি দিয়ার কপালে হাত রাখে আরামে, মিহি কণ্ঠে শুধায়, এই পাগলটা তোমাকে খুব ভালোবাসে। কেমন পাগল পাগল করছে তোমার জন্য। দিয়ার আঁখি জোড়া নিস্তব্ধ। তেমনি সে মাথা নাড়ায় উঁচু নিচু। সুরভি উত্তর বুঝে দিয়াকে প্রশ্ন করে, আচ্ছা বলো, কেমন লাগছে এখন? আপু জানি না, তবে কেমন দুর্বল লাগছিল সবকিছু। প্রেশার লো হওয়ার চান্স আছে। হ্যাঁ, হতে পারে। দিয়া আবার ধীরে চোখ খুলে। তোমার মান্থলি সার্কেল কেমন চলছে? সুরভি প্রশ্ন করে। দিয়া ভাবুক হয় কিছুটা, হিসাব নিকাশ করে জানায়, মাঝে মাঝে একটু দেরিতে হয়, আবার আগে 15 দিন ধরে বন্ধ, মানে লেট। বমি হয়? অল্প, হঠাৎ হঠাৎ। ও, প্রেগনেন্সি টেস্ট করিয়েছো? সুরভির কথায় দিয়ার নজর ঝুঁকে যায়। কোনোভাবে সত্যটা বলতে ইচ্ছে হয়নি, এভাবে জানায়, আরে না, একটু প্রেশার ফল করেছে বিধায় এমন হলো, তাই নয় কি? তুমি তাও টেস্ট করিয়ে নেবে। আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। এখন তো টেস্ট করাতে পারছি না, ফায়াজকে বলে আনিয়ে নাও না হয়। আচ্ছা ওয়েট, তোমার পালস দেখি। দিয়ার হাত ধরতে চাইলে সে হাত সরায়। আতঙ্কিত হয় যেন কিছুটা, ধাতস্থ সুরে বলে, না, আমি ঠিক আছি, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। ফায়াজকে কিছু বলবেন না এসব নিয়ে, প্লিজ। সুরভি ভরকে যায় খানিকটা। বিচলিত হয়ে কাঁধ চেপে ধরে দিয়ার। আচ্ছা আচ্ছা, শান্ত হও তুমি। ফায়াজকে বলবেন আমি ঠিক আছি, একদম সুস্থ। দিয়া কেমন ঘাবড়ে ওঠে। ফায়াজ যদি সুরভির কথাগুলো জানে তাহলে কষ্ট পাবে নিশ্চয়ই, যেমনটা কষ্ট দিয়ার হচ্ছে। বুকে পাথর জমেছে। স্থির হলো সবকিছু। যেটা হওয়ার নয় সেটা নিয়ে আবার কিসের কথা। বলবো দিয়া, আমাকে একটু চেক আপ করতে দাও, মেডিসিন নিতে হবে তোমার। দিয়াকে আলগোছে বলে সুরভি, কিন্তু দিয়া তাতেও সাই দেয়নি। মূলত সে সুরভির কথায় ঘাবড়িয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। সুরভির হাত ধরে আকুতি করে দুঃখী মেয়েটা। প্লিজ আপু, আমি ঠিক আছি, বিশ্বাস করুন, এখন একদম সুস্থ লাগছে আমার। ফায়াজকে ডেকে দিন। সুরভি দেখলো মেয়েটা কেমন নেতিয়ে আছে, তাও শক্তভাব দেখানোর চেষ্টায়। দিয়াকে এতটা উত্তেজিত দেখে সুরভি কি করবে ভেবে পায় না। সে দিয়াকে শান্ত সুরে আশ্বাস দেয়, জানাচ্ছি। আপু, আমি কোনো মেডিসিন খাবার কিছু খাবো না। রেস্ট নাও আপাতত। তুমি আমার জন্য পেশেন্ট হলে নিশ্চয়ই বকা খেতে। চিকিৎসাও জোর করে করাতাম, কিন্তু জোর জবরদস্তি করলে তোমার পাগল আবার খেপেই যাবে। মজা করে সুরভি। দিয়ার সিকনেস কেবল প্রেশার ফল বলে মনে করে। যেহেতু দিয়াই তাকে চেক করতে দিল না, কথাও শুনল না, সুরভি ফায়াজকে সঙ্গে সঙ্গে ডেকে দিল। কক্ষে প্রিয় মানুষের আগমনে দিয়া বসতে চায় উঠে। ফায়াজ লম্বা কদমে বউয়ের নিকট পৌঁছায়। বিছানায় বসে আলগোছে দিয়ার পিঠে হাত টেকিয়ে বসতে সাহায্য করে। ফায়াজের মনে এখনো দ্বিধা, কি হলো তার বধূর। সুরভি ভিতরে যেতে বলল, আর সে হু হু করে ঢুকে পড়ল। কি হলো জিজ্ঞাসা করার জন্য মনটা অপেক্ষা করেনি। দিয়া হতেই জানা যাক। সুরভি কি বলেছে? এমনি টায়ার্ডনেস, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। ফায়াজ, আমি বাড়ি যাব। সহসা জানাই দিয়া। মনটা কেমন আকুপাকু করছে। সুরভি যে সংবাদ দিতে চেয়েছিল সেটা দিয়ার জীবনে কখনো আসার নয়। মেয়েটার আঁখি ভারী হতে চায়, কিন্তু সম্মুখে বসা লোকটার জন্যে চেপে যায় ভেতরকার চাপা সুরেলা কষ্ট। ফায়াজের অন্তরে পুরোপুরি শান্তি অনুভব না হলেও সে দিয়ার কথা শুনে ধাতস্থ করে নিজেকে। গালে নিজ ঠান্ডা আঙ্গুল ছুঁয়ে শুধায়, শিওর প্রাণ? বাড়ি যাই। একটু রেস্ট করো, লাঞ্চ করে বের হব। ফায়াজ আরও এগিয়ে আসে দিয়ার নিকট। বাহুডোরে আবদ্ধ করে প্রেয়সীকে। দুজনের মনে দুরকম খেয়াল। একজন প্রেয়সীর অসুস্থতায় অসহায় ভাবছে নিজেকে, অন্যজন প্রিয়তমের চিন্তার কারণ না হতে নিজের দুর্বলতা আড়াল করছে। ভালোবাসা সুন্দর, যদি দুজনা কদর করে দুজনাকে। তপ্ততাই ছেয়ে যাচ্ছে শহর জুড়ে। উত্তপ্ত শহরে দিয়ার ভাবনার শেষ কই। শীতলতায় ঘেরা কক্ষে সে ঘেমে একাকার। ফায়াজ বাসায় নেই, অফিসের কাছে ব্যস্ত লোক। ফিহা কলেজে। একদিকে শরীরে অশান্তি তার,
অন্যদিকে নানান দুশ্চিন্তায় ঘেরা। সেই সব মিলিয়ে মেয়েটা ঘেমে উঠছে বারংবার। দিয়া উঠে দাঁড়ায় ধীরে, তলপেটে কিছুটা ভারী ভাব। বারে বসে কি করবে সে কিছু বুঝতে পারছে না। দোলার কক্ষে গিয়েও ফেরত আসে সে। মহিলা ঘুমিয়ে। একটু একটু সহজ হওয়ার চেষ্টায় সে দোলার সহিত, কিন্তু মহিলা বেশ কঠোর। দিয়া ঘুরে ঘুরে কক্ষে এটা সেটা দেখার চেষ্টায় হঠাৎই তার উদরে চাপ পড়ে, তলপেট সহ পা পর্যন্ত অসাড় সারে। অনুভব করে তরল কিছুর প্রহর। দিয়ার অন্যরকম পীড়া হয় তলপেটে। সে ঘাবড়ে যায়, হয়তো এতদিন পর ঋতুস্রাবের আগমনে শরীরটা নেতিয়ে যাচ্ছে। দিয়া ছুট দেয় বাথরুমে। সে তাই পার করে বেশ সময়। লোহের অবস্থা বেশ নড়বড়ে, কেমন দলা পাকিয়ে সবটা নিঃশেষ হচ্ছে যেন। মেয়েদের আবার সহ্য শক্তির শেষ কই। এতদিন অল্প অল্প সমস্যা হলেও ফায়াজ হতে চেপে যায় সে, কারণ লোকটা ফিরে বেশ রাতে। অফিসে নাকি বিরাট ঝামেলা, দেওয়ানের সাথেও তার মনোমালিন্য, তাই বেশ চটে থাকে সদা। কারণে হেল্পিং হ্যান্ডদের বকা দিলেও মাত্রাতিরিক্ত চিৎকার করে সে। এইসব নানান ভেজালে প্রিয়তমকে মোটেও ঘাবড়াতে চায় না মেয়েটা। প্রিয় মানুষের একটু চিন্তার কারণ ভালোবাসার মানুষটা কখনোই মেনে নিতে পারে না যেন, সেইটা যত কঠিনত্ব হোক না। দিয়ার সময় কাটে ওয়াশরুমে 40 মিনিট। মেয়েটা হাঁপিয়ে কেমন ধরফর করছে বুকের পাঁজর। বিছানায় গায়ে লিয়ে দিবে সেই শক্তি পেরে উঠছে না যেন। অতঃপর দুর্বল সত্তায় বিছানায় এগুতে নিলে দরজায় ঠকঠক শব্দ হয়। একবার ফায়াজের খেয়াল আসলেও মনে পড়ে লোকটা ফিরতে দেরি হয় আজকাল। দরজা খুললে নার্সের অবস্থানে কিঞ্চিত ভাবান্তর হয়। নার্স তাকে বিনা ভাবনায় বলে ওঠে, ম্যাডাম ডাকছে। কি হয়েছে? দিয়া ভাবুক, চিন্তিত বটে। নার্সের মুখে আবার চিন্তার চ নেই। সে অনেকটা হিংসাত্মক ভঙ্গিমায় যেচে বলে, জানি না, আপনাকে ডাকতে বললো। দিয়ার মেজাজের হেরফের হয়। নার্সকে সেখানে রেখে নিজেই আগে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে বেগ পেলেও সে ধৈর্যের সহিত এগোয় ধীরে। নার্স তার আগে পৌঁছায় দোলাকে জানায়, আপনার বৌমা এত ধীরে হাঁটছে, অসুস্থ মনে হয়। দোলার মুখে হাসির ঝিলিক। সে বুঝে নেয় তাকে কি করতে হবে, অথচ মাথা নিচু করে সে ক্ষীণ হাসিটা লুকোয়। নার্সকে নরম ভঙ্গিমায় বলে, ও আসো। দিয়া কক্ষে এলে নিজের সর্বোচ্চ অসহায় চেহারা তৈরি করে দোলা। দিয়া বেশ চিন্তিত হয়। মুহূর্তেই দ্রুত পায়ে এগোতে নিলে পেটে টান অনুভব করে, তাও কষ্ট নিয়ে সম্মুখে যায়। দোলা অস্ফুট সুরে অভিনয় করে, আমার পায়ে একটু মাসাজ দিবে? দিব। আপনার কি খারাপ লাগছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন যেন লাগছে। দোলা অভিনয় করে। নার্স, সব ঠিক আছে? দিয়া অবাক হয়ে প্রশ্ন করে। নার্স বেশ চটপটে। এতদিনে সে নিশ্চিত বুঝেছে দোলা ইচ্ছে করে দিয়াকে সায়স্তা করতে এমনটা বাহানা করে মেয়েটাকে অতিরিক্ত খাটায়। নার্স কড়া টাকার লোভে মিথ্যে বলে, মেসেজ দেওয়ার জন্য এমন করেছেন উনি। আমি বললাম দিতে হবে না, আপনার নাম ধরে হাঁকও ছাড়লো, তাই দৌড়াতে দৌড়াতে তো গেলাম। ও, একটু সাহায্য করুন আমাকে ওনার পা ওঠাতে। দিয়া নিঃসংকোচে জানায়। তবে বাধা দেয় দোলা। না, ওই মেয়ে আমাকে ধরবে না, তুমি করো। দিয়া উপর নিচ মাথা নাড়ায়। দোলার ক্ষিপ্ত সুর তার অপছন্দ। সে অনর পা জোড়া ওঠাতে যেন ভেঙে গুঁড়ি হয়। এত চাপ হয় পেটে। কষ্ট নিয়ে সেই কাজ শেষ করে। এরপর যোগ হয় দোলার একে একে কাজ। সন্ধ্যার সময় গড়িয়ে রাত নামে ধরণীতে। দিয়ার শরীর এত ঝাঁপ মাপ সহ্য করতে পারেনি। কেঁপে ওঠে মেয়েটা। হঠাৎই মোচড় দেয় তলপেটে। মাত্রাতিরিক্ত পীড়া। নিঃশেষ হবে তার তনু এমনটা বুঝে সে। এলোমেলো ভাষা ছুড়ে সে দোলার উদ্দেশ্যে, আন্টি, আমি ওয়াশরুমে। পুরোটা সে বলতে পারেনি। কক্ষ থেকে বেরোয় নিজেকে সামলিয়ে। তাদের কক্ষ অনেকটা দূর দোলার রুম হতে। মেয়েটা নার্সকে ইশারা করলেও মহিলা আসেনি। দিয়া শুনেছিল দোলার কক্ষের দরজা বন্ধের আওয়াজ। দোলার মনে কি একটু দয়া নেই একজন অসুস্থ মেয়ের প্রতি? দিয়া চিন্তায় পীড়ায় নড়ে ওঠে বারংবার। অনুভব করে তরতর করে ভেসে যাচ্ছে লোহের সমাহার। দিয়া চিৎকার করে ওঠে। ফিহাকে ডাকে নাম ধরে। মাঝ বয়সী সার্ভেন্ট তার চিৎকারে উপরে আসে। দিয়া ততক্ষণে ফ্লোরে বসে। তার ভেজা ভাবে মেঝে রক্তিম। মাঝ বয়সী পারুল দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে মৃদু চিৎকার দেয়। আল্লাহ রে ম্যাডাম। ফিহাও পৌঁছায় তখন দিয়ার হাবভাব মূর্ছা যাওয়ার পরিক্রমে। ফিহাকে কাছে পেশ গায়ে এলিয়ে দেয় সে মেয়েটাতে। দুর্বল কণ্ঠে জানায়, তোমার ভাইয়াকে ডাকো না প্লিজ। ভাইয়া? আচ্ছা, ফোন দিচ্ছি আমি। ফিহা ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করতে করতে ক্লান্ত। অথচ ফায়াজ ফোন ধরেনি।
ফিহা ভেবে পায় না কি করবে। অবিচ্ছিন্ন বলিতে দিয়াকে জানায়, ভাবি ওঠো, হাসপাতালে যাওয়া লাগবে, ভাইয়া ফোন তুলছে না। তোমার ভাইয়া। দিয়া বিলাপ করে। পারুলের সহায়তায় দিয়াকে উঠায় দুজনে। পারুলের ডাকে আরও দুজন এসে যোগ দেয়। ফিহা দ্রুত চাদর জড়ায় দিয়ার অবয়বে। নিচে গাড়ির অবস্থান, সেথায় তুলে তারা দিয়াকে। ফিহা আগলে নেয় ভাবিকে, ভাইয়ের আদরের বধূ। কেমন শূন্যতায় ভুগছে, হাতের তালু ঠান্ডা, আখি চোরা ফাঁকা অল্প। ফিহা বারংবার ফোন করছে ভাইকে, অপর পাশের মানুষটা ফোন ধরলো কই। দিয়ার অন্তর পুরে ছাড়কার, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। মনটা কেবল ফায়াজের নাম হাঁকে, তাকে দেখলে যেন সারবে দিয়া। আহ, ব্যথিত হৃদয়। মানুষটা তার শেষে কিংবা শুরুতে কেবল প্রিয় মানুষটির সাথ চায় কেন, তাকে এতটা ভরসা করতে চায় কেন? তার একটাই কারণ, মানসিক শান্তি। দিয়ার অবস্থায় ফিহা ভাবির মাথায় হাত বুলায়, আলগোছে বলে, ভাই আসবে ভাবি, ফোন ধরছে না ও, কেঁদো না, টেক্সট দিয়েছি আমি। দিয়ার ক্লান্ত আখিজোড়া বুঝে যায়। শেষ দৃশ্যে ভাবে সকলের প্রতিচ্ছবি। তার গোয়ার লোকটা প্রাণ খুলে হাসছিল দিয়াকে মন গহ্বরে আটক করে। কি নিদারুণ দিয়ার ব্যক্তিগত লোকটি। অফিসে বিশাল গোলক ধাঁধা। ফায়াজ মিটিং রুমে বেজায় চোটে। আজ যাদের সাথে ডিল ছিল তাদের সামান্য ভুলের কারণে পুরো ডিল ক্যান্সেল করে সে, যার কারণে দেওয়ান বিকেলে পৌঁছায় অফিসে। এরপর আর যেতে দেয়নি সে ফায়াজকে। এক প্রকার জেরা করা হচ্ছে। ফায়াজ ধৈর্যের সাথে সবটা সামাল দেয়, কিন্তু দেওয়ান যেন ছেলের প্রতিদ্বন্দ্বী। দেওয়ানের দিয়ার প্রতি রাগের কারণ বাড়ায় দোলা রোজ। মিথ্যে নালিশে ভরায় দেওয়ানের মস্তিষ্ক। দেওয়ানও খেয়াল করে দিয়া মেয়েটা দেওয়ান এবং ফায়াজের অবর্তমানে দোলার সাথে থাকার চেষ্টা করে। আর দোলার ভাষ্য মতে সেসব সময়ে দিয়া নার্সকে বাহিরে যেতে বলে সকল কাজ দোলাকে বেদনা দিয়ে শেষ করে। প্রতিহিংসার দাপটে দেওয়ান ভুলেছে দিয়া মেয়েটা কতটা লক্ষ্মী। অসুস্থ বউয়ের প্রতি এমন ব্যবহারে দেওয়ান দিয়ার প্রতি ক্ষিপ্ত। ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার সাথে জিদ দেখাও বাবা। ডিল ক্যান্সেল না করলে তোমার কোম্পানি ভ্যানিশ হতো। দে আর গ্যাংস্টার। ফায়াজ মিটিংয়ের গোলাকৃতির চেয়ারে বসে জানায়। দেওয়ান মেজাজ খোয়ায় সঙ্গে সঙ্গে। টেবিলে চাপড় দেয় সজোরে। হোক, আই নিড মানি, এটা আমার কোম্পানি, ভুলে যেও না। তোমাকে সিইও বানিয়েছি বলে যা ইচ্ছে তাই করবে। মেয়েটা আসার পর থেকে এমন বাজে হয়েছো তুমি, বাবা মায়ের কথা শুনছো না। কিসের মাঝে কি বলছো বাবা? দিয়াকে নিয়ে সমস্যা কিসের এত? শি ইজ মাই ওয়াইফ। আমার যেখানে প্রবলেম নেই সেখানে তোমার বা মায়ের সমস্যা কি? অ্যান্ড আমার বউকে আমি কোনো কিছু টপিকে আনতে চাই না, হোক সেটা বাসা বা অফিসের। ফায়াজ নির্লিপ্ত ভঙ্গিমায় উত্তর দেয়। মেয়েটা যে একদম লক্ষ্মী, কেন বুঝে না বাসার লোকজন? দিয়ার অধরের কষ্টের হাসি এবং আখিতে কাতরতা কথা মনে এলে বুক ভার হয় প্রেমিকের। দেওয়ান বাঁকা হেসে জানায়, বাবা ডোন্ট সে দিস অ্যাগেইন, নেভার। ফায়াজ প্রতিবাদ করে, তার চেহারার কঠিনত্ব বেশ প্রগাঢ়। ডোন্ট শাউট, এটা আমার অফিস। আই এম ডান উইথ ইয়োর অফিস। ফায়াজ উঠে পড়ে সন্তর্পণে, মুখে আজ হাসি। দেওয়ান অবাক হলেও বিস্ময় প্রকাশ করে না ছেলের কথায়। কোম্পানি ছাড়ছো? ইয়া, আই ডোন্ট নিড ইয়োর কোম্পানি। আমার যোগ্যতা এবার তোমাকে দেখাতেই হবে। ফায়াজ আর দাঁড়ায় না, লম্বা কদমে অফিস হতে বেরোয়। ড্রাইভার দরজা খুলতে এলে হাত দেখিয়ে থামাই সে। আমি ড্রাইভ করব। আজকে থেকে তোমারও জব নেই। মিস্টার দেওয়ান থেকে পেমেন্ট বুঝে নিও। মস্তিষ্কের দপদপ ভাব কমেনি ফায়াজের। কি করবে এরপর সেটা বড় বিষয় না। এইসব কোম্পানির ক্ষেত্রে তার বেশ ভালো এবং দারুণ পরিকল্পনা আছে। তবে বাবা তাকে কোম্পানি ছাড়তে বাধ্য করবে সেটা ভাবিনি কখনো। তাতে ছেলেটার যত ক্রোধ। বাবা কি ভেবেছে দিয়াকে নিয়ে উল্টোপাল্টা বললে ফায়াজকে দমিয়ে রাখবে? ফায়াজ স্টিয়ারিংয়ে সজোরে বাড়ি দেয়। রক্তিম আভা চড়ায় হাতের খসখসে শক্ত তালুতে। সেই হাতে মোবাইল তুলে নেয় ফায়াজ। গাড়ির বেগ বাড়ায়। মন মেজাজ কিছু শান্তি হবে না দিয়ার সহিত কথা না বলে। স্ক্রিনে জলজল করল ফিহার অসংখ্য ফোন কল, স্পষ্ট তার বহু বার্তার মাঝে। ফিহার নামে মেসেজ শো করছে, কিন্তু মোবাইল লক থাকায় সেটা দৃশ্যমান হয়নি। ফায়াজ মেসেজ চেক না করে দ্রুত কল দেয় ফিহাকে। মেয়েটা ফোন ধরেনি। ফায়াজ ধৈর্য হারা হয়। ফোন দেয় বউকে। মেয়েটার ফোন বেজে কেটে যাচ্ছে বারংবার। বাসায় ফোন দিতে উদ্যত হলে ফায়াজের ফোনে আপকামিং কলে ফিহার নাম্বার ভাসে। রিসিভ করেই হুঙ্কার ছাড়ে ফায়াজ। হোয়াট হ্যাপেন? দিয়া কই?
ফোন ধরছে না কেন ও? ভাই ভাই আমরা রোডে ক্রিসেন্ট হসপিটাল যাচ্ছি। ভাবির কিছু হয়েছে, ওনার ব্লিড। তুমি আসো না। ফিহার দুর্বল কণ্ঠস্বরের কথাগুলো তীরের মতো ধারালো যেন। ফায়াজের কানের পাশ দিয়ে বহমান ঘামের কণা। কি হয়েছে মেয়েটার? মেয়েটার উপরে কেন এত ঝড়ঝাপটা? গাড়ির বেগ দ্বিগুণ করতে করতে ফায়াজ থমথমে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে। আসছি আমি, ওকে দেখে রাখো। কথা বলছে? ভাই ভাবি কাছে খুব ব্যথা হচ্ছে মনে হয়। ওর কানে ফোন ধর। ফায়াজ স্টিয়ারিং ঘোরায়। হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা মাপে। দিয়ার কানে ফিহা ফোন ধরলে দিয়া অস্ফুটে আওয়াজ করে, খুব যাতনাই বলে। ব্যথা, অনেক ব্যথা ফায়াজ। চলে যাবে ব্যথা? প্রাণ, ডোন্ট ক্রাই প্লিজ। ফিহা আছেও, দেখবে তোকে। আমি আসছি, জাস্ট আর কিছুক্ষণ। দিয়া আর কিছু বলতে চেয়েও বলল না। লোকটার কণ্ঠ কাঁপছে। নির্দয় লোকটা চিন্তিত নিশ্চিত তার জন্যে, শুধু দিয়ার কারণে। আরও ভেতরটা মরে উঠল হঠাৎ। ফায়াজকে দেখার জন্যে, ছোঁয়ার জন্যে ভেতরটা আনচান করছে। অপেক্ষার প্রহর সহজে শেষ হওয়ার না। যদি সেটা প্রিয় মানুষকে ঘিরে হয় তাহলে আরও দীর্ঘ হয় সেই প্রহর। পরক্ষণে দিয়ার শক্তি ফুরোয়। চুপটি করে শুনে যাচ্ছে সে ফায়াজের বলা কথাবার্তা। দিয়াদের আসার পূর্বে ফায়াজ হাসপাতালে পৌঁছায়। ইমার্জেন্সি ওয়ার্ড রেডি করতে বলে অপেক্ষা করছে। গাড়ি চিনতে পেরে দ্রুত হাঁটে সে। এক পর্যায়ে দৌড়ায়। গাড়ির দরজা খুললে দিয়ার নিস্তেজ অবয়বে খুন হয় ফায়াজের অন্তর। বুকটা নড়ে, ভেতরটা শব্দ করে ধকধক ধকধক। চাদর রক্তিম, সেটা সরালে শাড়ির দিকে নজর গেলে আরও চমকে ওঠে ফায়াজ। জীবনে সে এমন দুঃখ কখনো অনুভব করেনি। প্রথমবারের মতো মনে হলো তার অন্তরে এক বিষাক্ত পীড়া বাস করে। সেই পীড়া কেবল দিয়ার আত্মনাতে জর্জরিত পরিস্থিতিতে জাগবে। ফায়াজ দিয়ার রক্তমাখা শাড়ির উপরেই হাত রাখে। প্রাণ, কি হয়েছে? কোথায় লেগেছে? দেখি, সরুন। ইন্টারনাল ব্লিডিং এটা, বাহিরের চোট না। নার্স তাকে সরতে তাড়া দিলে ফায়াজ তার পানে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে। সোজা দাঁড়ায় সে। গায়ের শার্ট খুলে দিয়ার তল পেটের উপরে ছড়িয়ে দেয়, ঢেকে দেয়। আলগোছে টেনে তাকে কোলে তুলে। প্রাণ, আছি আমি, কাঁদে না আর, ঠিক হয়ে যাবি। স্যার, হুইল চেয়ার। গো ফার্স্ট নার্স, কল ডক্টরস। এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে। ফায়াজ কথা শেষ করতে দেয়নি নার্সকে। আশেপাশের লোকেরা যেন তার বউয়ের ক্রন্দনরত চেহারা না দেখে, তাই ফায়াজ নিজ কলার ভাঁজে দিয়ার মুখ আটকে নেয়। মেয়েটার শরীর গরম। কি হলো তার বুঝছে না ফায়াজ। ইমার্জেন্সি ওয়ার্ডের বাহিরে ফায়াজ দাঁড়িয়ে। বাবা মা কেউ ফোন করে একটিবার জিজ্ঞেস করেনি দিয়ার কি হলো। বাবার কোম্পানি ছাড়াও ফায়াজ ভালো সচ্ছলভাবে নিজের ব্যাংক ব্যালেন্স দিয়ে চলতে পারবে সহজে। সাথে নিজস্ব যোগ্যতা তো আছেই। যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তাকে ইজিলি হায়ার করবে। তার বাবার কোম্পানির এক্স সিইও হওয়ার সুযোগটা সবার আগে সেই পাবে। দীর্ঘশ্বাস বেরোয় ফায়াজের। বাকি সকল চিন্তা একপাশে। আর দিয়ার চিন্তাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে ব্যতীত আর কোনো চিন্তা গ্রহণ করতে প্রস্তুত না ফায়াজ। ফিহা এসে ভাইকে কফি অফার করলে ফায়াজ অসম্মতি জানায়। হাত ঘামছে তার। দিয়া খবর না পাওয়া অবধি শান্তিতে নেই সে। বহু সময় বাদে ডক্টর রাহি বের হয়। ফায়াজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, মাই ওয়াইফ? উনি সুস্থ এখন, আমার কেবিনে আসুন। ডক্টর রাহি কথাটা বললে ফায়াজ তার পিছু যায়। ওনার কেবিনে বসা মাত্র ভদ্রমহিলা ফায়াজকে বলে ওঠে, ইট ওয়াজ এ মিক্সারেজ। হোয়াট? চিৎকার করে ফায়াজ। ডাক্তার রাহি একটু থেমে জানায়, ইয়েস, বাট শি ইজ ফাইন নাও। একটু পরেই কেবিনে শিফট করব, তখন দেখা করতে পারবেন। এটা কিভাবে? আর ইউ শিওর ডক্টর? ও দিয়া, মাই ওয়াইফ? ফায়াজ হতভম্ব। তার শরীর জ্বলছে। কি শুনল সে? কানে ভন ভন শব্দ হচ্ছে। অফকোর্স, ডোন্ট ওয়ারি, কিছু মাস প্রপার রেস্ট করতে হবে। এরপর আপনারা আবার ট্রাই করতে পারেন। ওনার সব রিপোর্ট পারফেক্ট। চাইলে আমার কনসালটেশনে থাকতে পারেন। ডক্টর নিজের কার্ড দেয় ফায়াজকে। দিয়া জানে এই নিউজ? ফায়াজ কার্ড নেয়, প্যান্টের পকেটে রাখে। হ্যাঁ, উনি কাঁদছিল। পেন থাকবে বাট কমবে। আমি পেন দ্রুত কমানোর ট্রাই করছি। থ্যাঙ্কস ডক্টর। ফায়াজ উঠে দাঁড়ায়। ডাক্তার হতে বিদায় নিয়ে লনে পৌঁছায়। ফিহা ভাইকে দেখে এগিয়ে আসে দ্রুত। ভাবিকে কেবিনে দিচ্ছে শুনলাম। হ্যাঁ, তুই বাসায় যা। থ্যাঙ্কস ফিহা।
মাথায় হাত রাখে সে বোনের। ভাইকে নিজের প্রতি এতটা নমনীয় দেখে ফিহার আঁখি জল। দিয়ার খবর জেনেছে ফিহা, কিন্তু ভাইকে কিছু বলেনি। এতটা সহজ না ভাইয়ের সাথে, তাই বিনিময়ে হাসে ফিহা। আচ্ছা ভাই। ফিহাকে লিফট অবধি পৌঁছিয়ে ফের ইমার্জেন্সি ওয়ার্ডের সম্মুখে আসে ফায়াজ। দিয়াকে এখনই কেবিনে দেওয়া হচ্ছে। মেয়েটা ঘুমিয়ে, তাকে কেবিনে পৌঁছিয়ে নার্স এবং ওয়ার্ড বয় দরজা বন্ধ করে। ফায়াজ লক টেনে দেয়, পরনে স্যান্টো গেঞ্জি খুলে। সারাটা সময় সে স্যান্টো গেঞ্জি পরে কাটিয়েছে। কাছের শোরুম থেকে কল করে শার্ট অর্ডার করেছে সে। আসতে সময় লাগবে কিছুটা। ফায়াজ দিয়ার কাছাকাছি বসে, ঝুঁকে অধর ছুঁয়ে দেয় অধরে। ঠান্ডা মেয়েটার অবয়ব। চাদর আরেকটু উঁচু করে ফায়াজ। মস্তিষ্কে তার ভারী ক্রোধ। আয়াতকে পেলে পিষে ফেলবে সে। এই একটা লোকের মিথ্যার জন্যে কতটা কষ্ট পেয়েছে তার বউ। দিয়ার পাশে বসেই আয়াতের কর্মরত হাসপাতালে ফোন করে খোঁজ নেয় ফায়াজ, কিন্তু আয়াত নেই। সে প্যারিসে। ফায়াজ ঘাড়ে হাত ঘষে। জানালার দিকে তার দেহ। একটু দূরে এসেই ফোন করেছে, পাছে প্রিয় নারীর কষ্ট না হয়। ক্রোধে মত্ত তার শরীর, কপালে আঙ্গুল চেপে আওড়ায়। আমার বউ যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে 1000 গুণ কষ্ট পাবি তুই। জাস্ট ফিরে আয় দেশে। পরপর ফায়াজ শুয়ে পড়ে দিয়ার পাশে, মুখ গুজে তার চুলে, হাত রাখে উদরের মাঝে। সুবাস নাই দৃঢ়, ফিসফিসিয়ে জানায়, আর কখনো কষ্ট পাওয়ার বা মন খারাপের সুযোগ দিব না প্রাণ, আই প্রমিস। 2 মাস পর বাবার অফিস ছেড়েছে পর্যন্ত বিশাল লড়াই বজায় থাকে দুই বাপ ছেলের মাঝে। ফায়াজ এখন অন্য এক মাল্টি ন্যাশনাল কোম্পানির সিও, সাথে বন্ধু রিসপির সাথে গার্মেন্টসের শেয়ারে আছে। বাবার চেয়ে নিজের অবস্থান উঁচু করার লড়াইয়ে দেওয়ান যেন আরও তেজি বাঘ, তো ফায়াজ তেজি সিংহ। তাদের বাবা ছেলের লড়াই দেখাটা খুব বেদনাদায়ক লাগে দিয়ার, কিন্তু কি করবে, সেই গোয়ার লোককে কিছু বলার সাহস আছে তার? দেখা যাবে বুকেই কাঁদিয়েছে তাকে, সেসব নিয়ে ভাবে না দিয়ার মিসক্যারাজের কথা জানায়নি ফায়াজ ঘরের কাউকে। অন্য এক জিত তার বউকে করা অপমানের। সেই তাড়নায় দিয়া আর আগ বাড়িয়ে বলতে চায়নি ফায়াজকে মিসক্যারাজের দিনের সেই দোলার কাহিনীগুলো। ফায়াজের সাথে তার মা বাবার আর অতিরিক্ত অশান্তি চায় না দিয়া, তবে সে এখন দোলার সাথে বেশ সাবধানে থাকে। দিয়া অতীতের সেই তিক্ততা আর ভাবতে চায় না। তার এলোচুল কানে গুজে সে। তার পরিকল্পনা আজ রোমান্টিক উপন্যাস পড়ার। বুঝে শুনে সে কিছু বই আনিয়েছে ফায়াজকে দিয়ে। লোকটা আবার জিদ করে বইয়ের রোমান্টিক লাইন তাকে পড়ে শোনানোর। সেসব কি আর শোনানো যায়? তাও কি করার থাকে দিয়ার। মিনমিন করে সেসব বলার সাথে সাথে ফায়াজের অ্যাকশন নেওয়ার দেরি থাকে না। অধৈর্য হয়ে ভালোবাসা প্রদান করে, বিছানা বসিয়ে দেয়। মেয়েটা শুধু তার, গোয়ার লোকটার। দিয়া বই নিয়ে বিছানায় বসে, পৃষ্ঠা উল্টিয়ে বই চেক করতে থাকে। তখনই দরজা খোলার শব্দ হয়। ফায়াজের আগমন। লোকটা দরজা থেকেই ঠোঁট চোখা করে চুমুর ভঙ্গিমা করে। অফিস ব্যাগ রাখতে রাখতে অন্য হাতে দিয়াকে কাছে ডাকে। আয়। দিয়া বই রাখে, মিষ্টি হাসে। খোলা চুল, দোলা খায়। ফায়াজের কাছাকাছি আসলে ফায়াজ তার কোমর ধরে টানে। মিস করছিলি আমাকে? হ্যাঁ। দিয়া পা উঁচু করে বেশ। ফায়াজের গালে অধর স্পর্শ করে। চিমটি কাটে ফায়াজ দিয়ার শাড়ির আড়ালে। ও মাগো। দিয়া খামচে ধরে ফায়াজের শার্ট। অন্য চিৎকারের ব্যবস্থা করব? ফায়াজ তার বউকে আটকে নেয়, মন মাঝারি, হাতের স্পর্শ মাতাল। দিয়া ঝুঁকে যাচ্ছে, আবেশে মুড়ে একাকার। ফায়াজের দৃষ্টির মাতোয়ারা ভস্ম করে দিয়াকে। নজরে নজর মেলায়। লোকটা তার সুদর্শন প্রাণ। দিয়া এলোমেলো ভঙ্গিমায় শার্টের বোতাম খুলে ফায়াজের। তখনই খেয়াল করে ফায়াজের হাতের উপরিভাগে আঘাতের চিহ্ন। থেমে যায় দিয়া। মুহূর্তেই হুঁশ উড়ে যেন। আখি পানিতে টইটম্বুর। ফায়াজ হাসে আলগোছে। মেয়েটা কত সহজে ইমোশনাল হয়, অথচ দিয়া ব্যতীত ফায়াজের আর কোনো ইমোশন নেই। দিয়া মাথা উপরে তুলে শুধায়, কিভাবে হলো? কিছু না তো। ফায়াজ ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার গলার ভাঁজে। বলুন না। এই দিয়া বাহু খামচে ধরে তার। একজনকে পিটিয়েছি, মেইন মেশিনকে ডিস্ট্রয় করেছি। হি ডিজার্ভ মোর পেইন, বাট তোর চোখে আমি অপরাধী হতে চাই না, তাই ছাড় দিয়েছি। আদারওয়াইজ আমি ওকে মেরে ফেলতাম। আজ আরেকটুর জন্যে শালা মরেনি। ফায়াজ কোলে তুলে দিয়াকে। দিয়া তখনও আতঙ্কিত। ফায়াজের কলার চেপে বলে, কি দরকার ছিল?
দোজ হু হার্ট অলসো গেট বেবি। ফায়াজ আর কোনো প্রশ্ন উত্তরের সুযোগ দেয়নি। দিয়াকে মিশিয়ে ফেলে তার শ্রদ্ধা দিয়ার সহিত। ভালোবাসায় ভরে ওঠে দুজনের মন তনু। সুভাষিত হয় দিয়ার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস ফায়াজের নামে, কেবল তার গোয়ারের নামে। আষাঢ়ের বৃষ্টির টুপটাপ শব্দে এক রজনী অস্থির, সেই সাথে দিয়া ছটফট করে যেন। ফায়াজ তার কোমর জড়িয়ে ঘুমিয়ে। দিয়া উপন্যাসের পাতায় ডুবে, যেখানে উপন্যাসের নায়কটা একদম ফায়াজের কার্বন কপি। কিভাবে কাঁদাচ্ছে সে আদুরে মেয়েটাকে। দিয়ার জিদ উঠে বেশ। উপন্যাসে ডুবন্ত সে আলগোছে বলে ওঠে, এই মেয়ে এমন ছেলের জন্য একদম কেঁদে বুক ভাসাবে না। পরক্ষণে দিয়া হেসে ওঠে। আরে মেয়েটার জায়গায় সে নিজেকে দেখতে পাচ্ছে, যেন দিয়ার প্রতিচ্ছবি। প্রায় এমনটা ছিল ফায়াজ এবং তার সম্পর্কের শুরুটা, কিন্তু এখন ভিন্ন, সম্পূর্ণই ভিন্ন। ফায়াজ ভীষণ রকমের পাগলাটে, দিয়ার প্রতি অবসেসড। দিয়ার হাসির রেখা বৃদ্ধি পায়। সে ফায়াজের চুলের গভীরে আঙ্গুল বোলায়। আমার প্রাণ। হ্যাঁ তোর। ফায়াজ জেগে দিয়ার হাত ধরে টান দেয়। দিয়া শক্ত থাকার চেষ্টায়। আপনি আমাকে কত কাঁদিয়েছেন মনে আছে? এখনো কাদায় খুব ডিপলি আমার রোমান্টিকতায়। দিয়া লাজুক হয়, হাত ছুটানোর চেষ্টায়। ফায়াজ উঠে, তার বিশাল দেহে কাপড় কই, কালো ট্রাউজার অনেকটা নেমে, শরীরের সকল খাঁজ নজর কাড়া। দিয়ার অধর বটে নেয়। অন্যদিকে তাকানোর ভঙ্গিমায় বুকের সম্মুখে বইয়ে আড়াল হতে চায়। ফায়াজ আধশোয়া হয়ে বসে। দিয়া আড়ষ্ট, নজর অন্যদিকে ঘোরাতে চেয়েও পারল কই। বিশাল দেহি গাদ্দার লোকটা তার গাল চেপে ধরে। গাল লাল হচ্ছে কেন? লুকিং সো অ্যাট্রাকটিভ, সো 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 মাইন। দিয়ার হাত নড়বড়ে, অন্তরে শব্দ বাহির অবধি শ্রুতিমান। ফায়াজের দৃষ্টি দিয়ার গলার রক্তিম চিহ্নে। শাড়ির আঁচল আরেকটু নিচে করলে দিয়া নাজুক হয়। পেলব আঙ্গুলে শক্ত বাহু চেপে ধরে রমণী। দিয়ার কোমর চেপে ধরে ফায়াজ আলগোছে তাকে কোলে বসায়। অধর ছুঁয়ে দেয় সর্বাঙ্গে। আমি কাছে আসলে যখন তুই অস্থির হয়ে যাস, ঠিক এই জিনিসটা আমাকে মেরে ফেলে। ফের জীবিত হই তোর জন্যে, তোর সুবাসে, তোর স্পর্শে, তোর জন্যে আমার ব্যাকুলতায়। ফায়াজ। ইয়া প্রাণ, সে মাই নেম অ্যাগেইন। ফায়াজের মাদকতার সুরে বেহাল দিয়ার। প্রেমিকের কোলের উপরে ঠাঁই হয় তার প্রেয়সীর। আরও দূরত্ব কমায় ফায়াজ তাদের। ফিসফিস করে দিয়াকে বলে, রোজ আমি ঘুমিয়েছি ভেবে আমার কানে যে আদর দিস, কিস করিস, আর একটা ম্যাজিক্যাল সেন্টেন্স বলিস, সেটা বল। আজ আমার চোখের দিকে তাকিয়ে বলবি। দিয়া অবাক বনে। ফায়াজের আখিতে তার আখি মিলে। মাদক যেনই আখি, নিয়ন্ত্রণ করে ঠিক মস্তিষ্ক। দিয়া কোমর বাঁকায়, মুখোমুখি হয় তার প্রেমিক পুরুষের। লাজ বরণ করে, নিজ নরম অবয়ব ছোঁয়ায় শক্তপোক্ত তার প্রিয় দেহটায়। কণ্ঠে নেশা মিশিয়ে বলে, বেঁধেছি প্রাণ তোমার সনে। অতঃপর দুই প্রেমিক যুগলের মিষ্টি হাসির আভাসের দেখা মিলে। সেই হাসিতে আছে প্রাণ, বেঁচে থাকার ভরসা। কক্ষ ছুঁড়ে সাক্ষী থেকে যায় এক গোয়ার ফায়াজের কঠোরোক্ত প্রেমের বহিঃপ্রকাশের।